আসসালামু আলাইকুম। স্ট্যাটিস্টিক্স সেকেন্ড পেপারের এমসিকিউ ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা পরিসংখ্যান দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ বোর্ড এমসিকিউ নিয়ে আলোচনা করব। সবাই খাতা কলম এবং ক্যালকুলেটর সাথে নিয়ে বসুন। সবাই আমরা একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাই। আজকে আমরা সেকেন্ড পেপারের এমসিকিউ সমাধান করব। ওকে, আর সবাই একটু ফ্রেন্ডদের মেনশন করে দিই, যাদের পরিসংখ্যান রয়েছে তাদের মেনশন করে দিই, কারণ এই সাবজেক্টটা অনেকের কাছেই কঠিন মনে হয় এবং এই সাবজেক্টটা আমরা অনেকেই ভালো করতে পারি না বা সারা বছর তেমন পড়াশোনা হয় না। ইনশাল্লাহ আজকের ক্লাস করার মাধ্যমে আপনাদের এই পরিসংখ্যানের এমসিকিউ বিষয়টা সমাধান হয়ে যাবে এবং এমসিকিউতে ফার্স্ট পেপারে যেমন ভালো করেছেন সেকেন্ড পেপারে ইনশাল্লাহ ভালো করবেন। তবে একটু ফর ইউর কাইন্ড ইনফরমেশন বলে দিচ্ছি যে ফার্স্ট পেপারের চেয়ে সেকেন্ড পেপারটা একটু কঠিন হবে। আবারও বলছি, ফার্স্ট পেপারের চেয়ে সেকেন্ড পেপারটা একটু কঠিন হয় এমসিকিউ বা সৃজনশীলে, এই জন্য একটু সতর্ক থাকবেন। আশা করি ইনশাল্লাহ তারপর 80-র উপরে এটাতে থাকবে। ফার্স্ট পেপার তো দেখছেন কতটা কমন ছিল, সেকেন্ড পেপারও ভালো হবে ইনশাল্লাহ। সবাই একটু তাড়াতাড়ি চলে আসি। সবাই একটু ফ্রেন্ডদের মেনশন করে দেই। ওকে, আচ্ছা, আর কথা না বলে শুরু করছি। ফার্স্ট পেপারে আপনারা সবাই জানেন অনেকের 24টা অনেকের 25টাই কমন পড়েছে। সেকেন্ড পেপারে আমি যদিও ফার্স্ট পেপারে বলছিলাম কি যে ইনশাল্লাহ ফার্স্ট পেপারে ক্লাস থেকে 20টার উপর কমন পাবেন, পেয়েছেন। সেকেন্ড পেপারে বলবো 20টা সম্ভব না, 17+ কমন পাবেন, কারণ সেকেন্ড পেপারের এমসিকিউটা একটু ট্রিকি হয়। ঠিক আছে, অধ্যায় 2-3 আছে তো এই জন্য সবকিছু মিলিয়ে বলছি, মানে 25টার মধ্যে 17+ কমন পাবেন ইনশাল্লাহ। ফার্স্ট পেপারে বলছিলাম 20+, এখন বলছি 17+। আর আমি সিকিউ যা করাবো আগামীকালকে আজ করাবো, ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন। তার সময় নষ্ট না করে শুরু করছি সম্ভাবনার। একটি মাত্র নমুনা বিন্দু বিশিষ্ট ঘটনাকে কি বলা হয়? যেমন ছক্কা, ছক্কা খেলা যারা খেলেন তারা জানেন কয়টা পৃষ্ঠা আছে, মোট 6টা পিঠ আছে। ধরেন ঘটনা এ হচ্ছে আপনার শুধু 3, বা এরকম হতে পারে ঘটনা সি হচ্ছে শুধু 1। এগুলো হচ্ছে সরল ঘটনা। একটি মাত্র নমুনা বিন্দু নিয়ে বিশিষ্ট ঘটনাকে বলা হয় সরল ঘটনা, বা ঘটনা বি হচ্ছে মুদ্রা হেড পড়বে, এটা হচ্ছে সরল ঘটনা। আবারও বলছি, একটি ঘটনা নিয়ে গঠনটি হলে উপাদান নিয়ে গঠিত হলে সরল ঘটনা। আবার যৌগিক ঘটনা কোনগুলো দেখেন, এরকম এ সমান সমান 2, 4 বা 3টা থাকতে পারে, 2টা থাকতে পারে, 5টা থাকতে পারে, সেটা হচ্ছে যৌগিক ঘটনা। একাধিক উপাদান থাকলে যৌগিক, একটি উপাদান থাকলে সরল। ঠিক আছে, ওকে। তারপর এটা দেখেন, পরীক্ষণের ক্ষুদ্রতম একককে কি বলা হয়? আপনি একটা ছক্কা নিক্ষেপ করছেন, ছক্কায় মারছেন, মারার পরে উঠছে 3। ছক্কায় থাকে না, ছক্কায় থাকে কি আমাদের 1, 2, 3, 4, 5। ওকে, আপনি একবার মারছেন উঠলো হচ্ছে এই উঠলো আপনার সাপোজ 2,
এই যে একবার মারলে 2 উঠলো, সেটাকে বলা হয় চেষ্টা। আপনি 6 বার মারলেন, মোট 6 বার মারলেন, একবার মনে করেন উঠছে 2, একবার 3, আবার 2, আবার 1, আবার 6, আবার 2, আবার 4, আবার 1, এই 8 বার মারলেন, মোট 6 বার 8 বার। এইগুলো হচ্ছে পরীক্ষা, এগুলোকে বলা হয় পরীক্ষা। এটাকে বলা হয় কি? এটা হচ্ছে পরীক্ষা। আর একবার করা হলে সেটা চেষ্টা। মানে পরীক্ষা হচ্ছে বারবার চেষ্টা করা, আর চেষ্টা হচ্ছে কোন নির্দিষ্ট শর্তের অধীনে একবার ট্রায়াল, একবার হচ্ছে চেষ্টা। তাহলে চেষ্টা হচ্ছে একবার, আর বারবার করা হলে পরীক্ষা বলা হয়। তাহলে কি পরীক্ষণের ক্ষুদ্রতম এককে কি বলে? চেষ্টা। একটা মুদ্রা একবার মারছেন উপরে, হেড আসছে, চেষ্টা। 10 বার মারছেন, হেড টেল টেল এল, হেড টেল, এটা হচ্ছে পরীক্ষা। কোন নির্দিষ্ট শর্তের অধীনে কোন কাজ একবার করা চেষ্টা, কোন নির্দিষ্ট শর্তের অধীনে কোন কাজ বারবার করা পরীক্ষা। এটা হচ্ছে কি? একবার। তারপর আছেন ছক্কায় যে কোনো সংখ্যা পাওয়ার ঘটনা। ধরেন আপনি একটা ছক্কা মারলেন, 1 2 3 4 5 6, যে কোনো সংখ্যা পাইতে পারেন, যে কোনো সংখ্যা। এটা কি ঘটনা? যে কোনো সংখ্যা, ছক্কায় যে কোনো সংখ্যা পাওয়ার ঘটনা, নিশ্চিত ঘটনা। ছক্কা মারলেন, 7 পাওয়ার সম্ভাবনা, যেটা কখনো সম্ভব না। একবার মেরে 7 সম্ভব না, এটা অসম্ভব ঘটনা। 2 বার মারলে 7 হইতে পারে, একবার সম্ভব না, সরল ঘটনা। ছক্কা নিক্ষেপ করলেন, 3 পাইলেন, সেটা সরল ঘটনা। যৌগিক ঘটনা, একাধিক উপাদান নিয়ে গঠিত হইল, যেন হচ্ছে আপনার 2 5, এটা হচ্ছে যৌগিক, এটা সরল, এটা অসম্ভব। নিশ্চিত কি? 1 থেকে 6 এর মধ্যে যে কোনো একটা থাকবে, হয় 1, না হয় 2, না হয় 3, না হয় 4, না হয় 5, না হয় 6। এটা একটু ক্লিয়ার হয়ে নেন। এই এমসিকিউটা ক্লিয়ার হন, অনেকগুলো এমসিকিউ ক্লিয়ার হয়ে যাবে। এটা কোনটা সরল, কোনটা যৌগিক, কোনটা অসম্ভব যেটা ঘটতে পারেই না, কোনটা হচ্ছে নিশ্চিত, এটা একটু ক্লিয়ার হয়ে নেন। হ্যাঁ, ওকে। তাহলে চেষ্টা হচ্ছে একবার, আর পরীক্ষা হচ্ছে বারবার। এটা হচ্ছে আমাদের নিশ্চিত ঘটনা। 1 থেকে 6 এর মধ্যে একটা পাবেনি। 7 পাওয়া অসম্ভব, 8 পাওয়া অসম্ভব, 8 পাওয়া অসম্ভব। যৌগিক ঘটনা একাধিক উপাদান, সরল ঘটনা একটি উপাদান। এখান থেকে একটা এমসিকিউ থাকবে, এইটুকু থেকে, এইটুকু থেকে একটা এমসিকিউ থাকবে। তারপর আসে এটা, 2 বা ততোধিক সরল ঘটনার সংযোগে যে ঘটনা পাওয়া যায় তাকে কি বলা হয়? সেম, যৌগিক ঘটনা। 2 বা ততোধিক সরল ঘটনা, যেমন 1 উঠলেও আপনি পারবেন, 3 উঠলে গুটি খাওয়া পড়বে, 5 উঠলে গুটি বা 6 উঠলে গুটি খাওয়া পড়বে। এই যে 3টা উপাদান নিয়ে আসলো, এটা হচ্ছে যৌগিক ঘটনা। ঠিক আছে? একাধিক উপাদান থাকলে তাকে বলা হয় যৌগিক ঘটনা। তাদের পরিসংখ্যান আছে, তাদের একটু কষ্ট করে মেনশন করে দিন। কতগুলো নির্দিষ্ট শর্তের অধীনে কোন কাজের পুনরাবৃত্তি, মানে বারবার করা, সেটা হচ্ছে বারবার করা একটা কাজ নির্দিষ্ট শর্তে বারবার করা হচ্ছে পরীক্ষণ, আর একবার করা সেটা হচ্ছে চেষ্টা। যেমন ছক্কা নিক্ষেপ করলেন, একবার মারছেন, শুধু 3 উঠছে। আর ছক্কা নিক্ষেপ করছেন, একবার উঠছে 3, একবার উঠছে 1, একবার উঠছে 6, এগুলো হচ্ছে চেষ্টা, পরীক্ষা। এটা হচ্ছে চেষ্টা। ঠিক আছে? চেষ্টা আর পরীক্ষার পার্থক্য বুঝতে পেরেছি? বলেন 6 নম্বরটা কি হবে একটু দেখে নেন, দেখে দেখে বলেন। মাত্র সম্ভাবনা অধ্যায় আসলাম। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। অনেকগুলো এমসিকিউ করাইতে হবে, এই জন্য আমি একটু দ্রুত আগাবো। তাহলে এটা বারবার করা হচ্ছে পরীক্ষা। একটি নিরপেক্ষ মুদ্রা, মানে কোনো পিঠ আসবে বলা যাবে না। একবার নিক্ষেপ করা হলে মুদ্রার পিঠে মাথা বা লেস আসবে, এটি কি ধরনের ঘটনা? একবার। কয়বার মারবেন? একবার। তার মানে হেড আসতে পারে, আবার টেলও আসতে পারে, তাই না?
এটাও আসতে পারে, এটাও আসতে পারে, পারে 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 100% নিশ্চিত না। এই যে পারে, হেড আসতে পারে, টেল আসতে পারে, এটা হচ্ছে অনিশ্চিত। হেড আসতে পারে বলছে কি মাথা পাওয়ার ঘটনা বা লেজ পাবেন, মাথা আসবে বা লেজ আসবে। হেড আসতে পারে অনিশ্চিত, টেল আসতে পারে অনিশ্চিত, ঠিক আছে। মাথা বা লেজ আসবে, আর একবার নিক্ষেপে হয় মাথা আসবে না হয় লেজ আসবে, দুইটার মধ্যে আমাদের যে কোনো একটা আসবেই। অনিশ্চিত ঘটনাটা বুঝতে পারছেন? অনিশ্চিত। ওকে, এখন এই অনিশ্চিত ঘটনা হচ্ছে শুধু হেড অথবা শুধু টেল। কিন্তু এখানে বলছে কি দেখেন একটু কষ্ট করে, মাথা বা লেজ এটা তো 100% পাবেন, হেড অথবা টেল একটা তো পাবেনি নিশ্চিত 100%। এটা হচ্ছে 100% পাবেনি, হয় মাথা না হয় লেজ। হেড হচ্ছে মাথা, টেল হচ্ছে লেজ। তার মানে এটা হচ্ছে নিশ্চিত ঘটনা, যে আসবে নিশ্চিত ঘটনা, হয় মাথা পাবো না হয় লেজ টেল পাবো। আর মাথা পাওয়ার, হেড পাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? 50%। টেল পাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? 50%। তার মানে এটা হচ্ছে সমসম্ভাব্য ঘটনা। যদি অপশনের নিশ্চিত ঘটনা থাকতো সেটাও নিশ্চিত ঘটনা সঠিক দিতাম, যদি অপশনে সমসম্ভাব্য ঘটনা আছে তাহলে এটাও হয়, এটাও নেওয়া যাবে, কোনো সমস্যা নাই, এটাও নেওয়া যাবে। আর যদি বলতো শুধু হেড পাওয়া যাবে, অনিশ্চিত ঘটনা, বা যদি বলতো শুধু টেল পাওয়া যাবে, অনিশ্চিত ঘটনা। বা যদি আরেকটু বুঝাইতে চাই যে অনিশ্চিত ঘটনা ঘটতে পারে নাও পারে, নিশ্চিত ঘটনা 100% ঘটবেই। আর আরেকটা হচ্ছে সমসম্ভাব্য ঘটনা, যে সকল ঘটনাগুলো এ হওয়ার সম্ভাবনা যতটুকু, বি হওয়ার সম্ভাবনা সেম ততটুকু সমসম্ভাব্য। ছক্কা নিক্ষেপ পরীক্ষায় 1 আসার সম্ভাবনা যতটুকু, 6 আসার সম্ভাবনা একই সমান, এগুলো হচ্ছে সমসম্ভাব্য ঘটনা। মানে কোনো তথ্য সারির আবার নমুনা বিন্দুর মধ্যে যে কোনো ঘটনা আসার সম্ভাবনা সমান, প্রবাবিলিটি ইজ ইকুয়াল। তারপর আসেন কোন দৈব পরীক্ষণে প্রাপ্ত সকল ফলাফলের সেটকে একত্রে কি বলে? সকল ফলাফলের সেটকে একত্রে কি বলে? সকল ফলাফল, যেমন সাপোজ একটা দৈব পরীক্ষা করলাম আমি ছক্কা নিক্ষেপ, এই 6টা ছক্কা নিক্ষেপ করলাম, সকল ফলাফলের সেট, এই সকল ফলাফল এর বাইরে কিছু আসতে পারে? পারে না। এটা হচ্ছে নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র। আচ্ছা, এর মধ্যে ধরেন আপনি নমুনা বিন্দু নেবেন, যেমন 3 আর 5 নিলেন, এটা হচ্ছে, এগুলো হচ্ছে নমুনা বিন্দু, এগুলো হচ্ছে কি নমুনা বিন্দু, ঠিক আছে। নমুনা ক্ষেত্র আর নমুনা বিন্দু, এটা হচ্ছে নমুনা বিন্দু, নমুনা ক্ষেত্র, আর এগুলো হচ্ছে নমুনা বিন্দু। নমুনা ক্ষেত্র, নমুনা বিন্দু, পার্থক্যটা বুঝাইতে পারছি? ক্লিয়ার হলে পরে পরের এমসিকিউতে আমি চলে যাব। এটা পরিসংখ্যান সাবজেক্ট, বুঝতে হবে। ওকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসি সবাই। আচ্ছা, এরপরে আসেন, তারপরে নমুনা ক্ষেত্র পরে আছে কি ছক্কায় যে কোনো সংখ্যা পাওয়ার ঘটনা, যে কোনো, বলেন যে কোনো সংখ্যা, আপনার ছক্কায় আপনি যে কোনো সংখ্যা পাওয়ার ঘটনা, যেমন হচ্ছে আপনি 1ও পাইতে পারেন, 2ও পাইতে পারেন, 3ও পাইতে পারেন, 4 অথবা 5 অথবা 6, এটা হচ্ছে নিশ্চিত পাবেনি, আপনি যে কোনো একটা সংখ্যা পাবেনি। আর শুধু 5 পাওয়ার ঘটনা সরল, আর যৌগিক হচ্ছে 3, 4, 5 পাওয়ার ঘটনা যৌগিক, অসম্ভব 8 পাওয়ার ঘটনা অসম্ভব। ওকে, আমি কি বুঝাইতে পারছি এটা? এগুলো নিয়ে প্রশ্ন আসবে পরীক্ষায়, বুঝছেন? এই জন্য বলছি আপনাদের একটু
করেন, ক্লাসটা দরকার আছে করা। ফার্স্ট চ্যাপ্টারে বলের সিকিউ প্রবলেম, অপেক্ষা করুন, বল ক্লাসটা এখন নিব না, পরে। দুইটি ছক্কার একত্রে নিক্ষেপ করলে প্রাপ্ত নমুনা বিন্দুর সংখ্যা কত? এগুলো বের করবেন ক্যালকুলেটর দিয়ে। ছক্কায় পিঠ কয়টা? ছক্কায় পিঠ আছে 6টি। কয়বার নিক্ষেপ করবে? দুইটি ছক্কা, দুইটি, তাহলে 6টি কত? দুইবার নিক্ষেপ করবে, দুইটি ছক্কা। আচ্ছা, পাওয়ার দেন, কয়বার? দুইবার, দুই পাওয়ার দেব, তাহলে 6 কত আসে? 36। দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ পরীক্ষায় প্রাপ্ত নমুনা বিন্দু বের করার নিয়ম কি? ওই যে পিঠ যত থাকবে, পিঠ আর যতগুলো ছক্কা থাকবে সেটা হচ্ছে পাওয়ার, এনে পাওয়ার আসবে। ছক্কার পিঠ 6টি, যদি 3বার নিক্ষেপ করেন পাওয়ার 3 দিবেন, 4বার 4টা ছক্কা নিক্ষেপ করেন 4 দিবেন, 10টা ছক্কা নিক্ষেপ করেন 6 দিবেন, 10 দিবেন। ছক্কার পিঠ আছে কয়টা? ছক্কার পিঠ 6টা। কয়টি ছক্কা নিক্ষেপ করব? 2টি, বা কয়বার? 2বার। তাহলে এটা আসবে কয়টি বা কয়বার, এই যে এটা। তাহলে যদি বলেন 3টির ক্ষেত্রে কত হবে? 3টে ছক্কা নিক্ষেপ করবেন, 6 3 216, তাই না? ওকে, এরকম। তাহলে উত্তর কত হবে? দুটি ছক্কা নিক্ষেপ করছেন 36। শূন্য থেকে বড়, 1 থেকে ছোট, যেমন এরকম হতে পারে 0.25, 0.36, 0.78। শূন্য থেকে বড় কিন্তু 1 থেকে ছোট, এটা ঘটতে পারে নাও পারে। এটা হচ্ছে ঘটতে পারে নাও পারে, মানে অনিশ্চিত, এটা নিশ্চিত না, অনিশ্চিত ঘটনা। যেমন কালকে বৃষ্টি আসতে পারে নাও পারে, অনিশ্চিত। ধরেন 70% বৃষ্টি আসবে, 30% আসবে না, তো এটা হচ্ছে অনিশ্চিত ঘটনা। ঘটনাগুলো বুঝতে হবে কোনটা কোন ধরনের ঘটনা, তাইলে ইনশাল্লাহ আপনি অন্যান্য চ্যাপ্টারের অঙ্কও পারবেন ভালো। ওকে, তারপর আসেন, দুটি মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করা হলে দুটি লেস পাওয়ার সম্ভাবনা কত? ওকে, দুইটা মুদ্রা একসাথে নিক্ষেপ, এই নমুনা ক্ষেত্রটা দেখেন। দুইটা মুদ্রার পিঠ সংখ্যা কত? হেড টেল, হেড টেল। ওকে, হেড 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 টেল, হেড টেল টেল হেড, হচ্ছে নমুনা ক্ষেত্র। ওকে, প্রশ্নটা কি বলছে? প্রশ্নে বলেছে দুইটার মুদ্রা একসাথে নিক্ষেপ করলাম, দুটি লেস পাওয়ার ঘটনা, দুটা টেল, লেস মানে টেল, এই যে দুটি টেল পাওয়ার ঘটনা কি এখানে, দুটি লেস পাওয়ার ঘটনা আছে কি এইখানে, একটাই আছে, দুটাই টেল। তার সম্ভাবনা কি? 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ। দেখছেন মোট কটা আছে? 1টা 2টা 3টা 4টা, দুইটা লেস পাবে এটা। যদি বলতো দুইটা হেড পাওয়ার ঘটনা, তাও কিন্তু 4 ভাগের 1 ভাগ, কারণ দুইটা হেড আর কোথাও নাই, দুইটা হেডও আছে আপনার 4 ভাগের 1 ভাগ, দুইটা টেলও আছে, 4টার উপাদানের মধ্যে একটি, তা উত্তর হবে কত? 4 ভাগের 1 ভাগ। বিষয়টা বুঝেন, আমার দুইটা নমুনা ক্ষেত্র একসাথে করলে আসে কত? হেড টেল টেল হেড। তারপর সেটাকে আমি এই যে নমুনা ক্ষেত্রটা সাজাইছি, দুইটা হেড, একটা হেড একটা টেল, একটা টেল একটা হেড, আর দুইটাই টেল। তারপর হচ্ছে দুইটা লেস, টেল মানে হচ্ছে লেস, লেস পাওয়ার ঘটনা। এরপর এটা দেখেন, নিচের কোনটি সম্ভাবনা অপেক্ষকের বৈশিষ্ট্য? অপেক্ষক, সম্ভাবনা অপেক্ষকের বৈশিষ্ট্য হচ্ছে আপনার একবারে সবগুলো সম্ভাবনার যে মান যোগফলটা 1 আসবে, এবং সব শূন্য থেকে, সকল সম্ভাবনা 0 থেকে 1-এর মধ্যে। আবার বলছি, সকল সম্ভাবনা আপনার 0 থেকে 1-এর মধ্যে থাকবে। অর্থাৎ সম্ভাবনা অপেক্ষকের বৈশিষ্ট্য হচ্ছে সম্ভাবনা 0 বা তার বেশি, আর সর্বোচ্চ 1। যেমন 0 হচ্ছে অসম্ভব ঘটনা, 0 অসম্ভব ঘটনা, 1 মানে নিশ্চিত ঘটনা, যেটা ঘটবে 100% ঘটবে, প্রত্যেক মানুষ মৃত্যুবরণ করবে, সেটা হচ্ছে নিশ্চিত ঘটনা। অসম্ভব ঘটনা, যেমন অসম্ভব ঘটনা হচ্ছে এরকম, আপনি চাইলে 2000 বছর আগে চলে যেতে পারবেন না, অসম্ভব ঘটনা। সূর্য উত্তর দিকে উঠবে, অসম্ভব ঘটনা, ঠিক আছে?
হচ্ছে। আরেকটা হচ্ছে শূন্যের চেয়ে বড় বাকিটা মাঝখানে মাঝে যেটা থাকে, যেমন 0.01 থেকে 0.99 পর্যন্ত, এগুলো হচ্ছে আমাদের অনিশ্চিত, ঘটতে পারে নাও পারে, অনিশ্চিত ঘটনা। তাহলে আপনারা বুঝতে পারছেন শূন্য থেকে বড় হবে এবং শূন্য বা শূন্যের চেয়ে বড়, এক বা তার চেয়ে ছোট, এটা হচ্ছে আমাদের অপেক্ষকের বৈশিষ্ট্য। এটা এগুলো বোঝার বিষয় আছে, একটু ভালোভাবে বুঝতে হবে। হ্যাঁ, সম্ভাবনা অধ্যায়টা কঠিন, বাকি অধ্যায়গুলো একটু সহজই আছে। ওকে, আচ্ছা। তারপর আসেন দুইটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ পরীক্ষায় উভয় ছক্কায় একই সংখ্যা পাওয়ার ঘটনা। আপনার কাছে দুইটা ছক্কা আছে, একটা হচ্ছে আপনার মনে করেন একটা ছক্কা হচ্ছে আপনার এই কালার, আরেকটা ছক্কা হচ্ছে আপনার এই কালার। ওকে, বলছে কি উভয় ছক্কায় একই সংখ্যা পাওয়ার ঘটনা। যেমন এই ছক্কায় আপনার এক উঠলো, ঘন্টাগুলো দেখেন, এটাতেও এক উঠলো, 1 2 3 4 5 6। আবার এক্ষেত্রে আপনার 1 2 3 4 5 6 উঠতে পারে সম্ভাব্য। তাইলে বলছে উভয় ছক্কায় একই সংখ্যা, যেমন দুইটা ঘটনায় 1 1 পড়লো, অথবা দুইটাই 2 2 পড়লো, অথবা দুইটা ছক্কায় 3 3 পড়ছে, সম্ভব হইতে পারে না, পরে তো, অথবা দুইটা সংখ্যায় 4 4 পড়ছে, অথবা দুইটা সংখ্যায় 5 5 পড়ছে, অথবা দুইটাই পড়ছে 6 6। সম্ভাবনা তো আছে 1 2 3 4 5 6। আর একসাথে নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্র কয়টি হবে? 36টি। কেন? কারণ ছক্কার পিঠ 6টি, দুইবার নিক্ষেপ করব, তাহলে হচ্ছে 36। তাহলে উপাদানটা কি? এটা হচ্ছে 1 2 3 4 5 6, মোট 6 বার আসতে পারে, এরকম সম্ভাবনা আছে 6টি। তাহলে 36 ভাগের 6, 36 ভাগের 6। বুঝতে পারছেন? দুইটা ছক্কা একত্রে নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দু 36টি, তার মধ্যে অনুকূল নমুনা বিন্দু মানে হচ্ছে দুইটা ছক্কায় একই সংখ্যা পাওয়ার ঘটনা, দুইটাই 1 দুইটাই 2 অথবা দুইটাই 3 দুইটাই 4 দুইটাই 5 দুইটাই 6। একটা 3 একটা 1 তাহলে হবে না, সেম হইতে হবে, তার প্রবাবিলিটি হচ্ছে 6টি, 6টা আসতে পারে এরকম। তাহলে 36 ভাগের 6। ক্লিয়ার? এটা 15 গ। হ্যাঁ, এগুলো হচ্ছে বুঝে বুঝে নিয়েন, একটু বুঝে বুঝে করাচ্ছি, এই জন্য সময় লাগবে একটু। হ্যাঁ, ওকে। তারপর আসেন নিচের তথ্যের আলোকে 18 এবং 19 নং প্রশ্নের উত্তর দাও। প্রবাবিলিটি অফ এ কত? 3। প্রবাবিলিটি অফ বি কত? হাফ। এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এক ভাগে, না না, এটা হচ্ছে এ ইউনিয়ন হবে। এটা দেখি প্রশ্নটা কি বলছে। হ্যাঁ, 3 ভাগের 1 2 ভাগের 1 4 ভাগের 1। ওকে, ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এখানে প্রবাবিলিটি অফ এর মান দেওয়া আছে 3 ভাগের 1, প্রবাবিলিটি অফ বি এর মান দেওয়া আছে 2 ভাগের 1, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি একসাথে ঘটার সম্ভাবনা 4 ভাগের 1। দেখেন এ ইউনিয়ন বি এর মান কত, সূত্রটা দেখেন, সবাই শিখেন, এটা মুখস্থ করেন, এটা মুখস্থ করতে হবে। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর সূত্র হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। প্রবাবিলিটি অফ এ এর মান কত? সবাই দেখেন, এ এর মান হচ্ছে 3 ভাগের 1, প্রবাবিলিটি অফ বি এর মান কত? 2 ভাগের 1, একসাথে করার সম্ভাবনা কত? 4 ভাগের 1। বাকিটা ক্যালকুলেটর দিয়ে করে ফেলেন, এত সময় নষ্ট না করে ক্যালকুলেটর দিয়ে করতে পারেন, বা ডাইরেক্ট করলেও হবে, ভেঙে ভেঙে। সবগুলো লসাগু কত? 12। এটা আর হচ্ছে তাহলে 4, এটা হয় 3, এটা হয় 4, এটা হচ্ছে 6, 6 মাইনাস এটা হচ্ছে 3 10, তাহলে হচ্ছে আমাদের 12 ভাগের 7, 12 ভাগের 7। মানে এগুলো তো আপনাকে ভাগামি শিখাবো না এখন, তাই না? এটা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করেন, দ্রুত হয়ে যাবে। যে এই 1 ভাগ 3 যোগ 1 ভাগ 2 মাইনাস 1 ভাগ 4 যেটা, ওকে 5 এর, ওকে ঠিক আছে, 7 ভাগের 12, তাহলে আসে কত? 7 ভাগের 12। এই সূত্রটা মুখস্থ করেন সবাই, এই সূত্রটা।
এটা অনেক জায়গায় আসবে। এই সূত্রটা একটু মুখস্থ করেন, এটা অনেক জায়গায় আসবে। ওকে, আচ্ছা তারপরে আসি আমরা, এটা দেখেন বি ঘটবে না, বি ঘটবে না। আবার দেখেন এই কথা দুইবার এসে পড়ছে, বি ঘটবে না মানে বি ঘটবে না বি নট, এ শর্তে এ ঘটনা ঘটবে, এ ঘটার সম্ভাবনা, এ ঘটনা ঘটার সম্ভাবনা মানে হচ্ছে এ ঘটবে, তার কত মানে হচ্ছে এরকম প্রবাবিলিটি অফ যে আপনার বি এ ঘটবে কিন্তু বি ঘটবে না তার সম্ভাবনা, এ ঘটবে বি ঘটবে না। এরকম সূত্র থাকলে বের করার নিয়মটা দেখেন, প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, যে এ ঘটবে বি ঘটবে না, তাহলে প্রবাবিলিটি অফ এর মান কত 3/1, একসাথে ঘটার সম্ভাবনা 4/1, দেখেন কত আসে 1/3 মাইনাস 1/, ওকে তাহলে কত আসে আমাদের উত্তর, গসাগু হচ্ছে 12। সেকেন্ড পেপার কিন্তু ফার্স্ট পেপার একটু বেশি কঠিন। 12 4 মাইনাস 1 3, 4 মাইনাস 3 12/1। না তো বুঝতে পারেন কিনা এটা, যে বি ঘটবে না এই শর্তে এ ঘটবে, মানে বি ঘটা যাবে না, বি ঘটনা ঘটবে না এ ঘটবে। দেখেন তো এটা বুঝতে পারেন না, এটা হচ্ছে আমাদের পরিসংখ্যান বিষয়, আবারও বলছি এটা পরিসংখ্যানের বিষয়। যাদের পরিসংখ্যান রয়েছে শুধু তারা এখানে যুক্ত হয়েন। হ্যাঁ এখন ওকে ঠিক আছে, এটা কত হবে উত্তর, বি ঘটবে না এই শর্তে এ ঘটবে, মানগুলো ঠিক আছে তো যদি দেখে নেই। ওকে এর মান কত 3/1, বি এর মান হচ্ছে 2/1, এ ক্যাপ বি 4/1, ঠিক আছে। তার উত্তর কত হবে আমাদের, এটা 12/1। উত্তর কত হবে 12/1, যে বি ঘটবে না কিন্তু এ শর্তে এ ঘটবে তার সম্ভাবনা, এটা প্রোডাক্ট অফ এ ইন্টারসেকশন পি নট, অর্থাৎ প্রোডাক্ট অফ এ মাইনাস প্রোডাক্ট অফ এ ইন্টারসেকশন বি। এটা ক্লিয়ার কিনা বলেন এই সূত্রটা? ওকে মনে থাকবে তো সূত্রটা? এটা উত্তর একটু ভুল আছে, আমি একটু কারেকশন করে দিব না, সমস্যা নেই। দুটি বর্জনশীল ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা, যেমন এ ঘটনা হচ্ছে 2 4 6, বি ঘটনা হচ্ছে 1 3 5। এটা কি একসাথে ঘটতে পারে দেখেন তো? এটা হচ্ছে বর্জনশীল, একটা থেকে একটা বর্জন, কেউ কাউকে দেখতে পারে না, তাদের মধ্যে কোনো মিল নাই, কোনো একটু নেটওয়ার্কের কানেকশন সমস্যা হয়েছিল, এখন আশা করি ঠিক আছে, একটু নেটের একটু ডিস্টার্ব হয়েছিল। আচ্ছা ঠিক আছে, আবার বলছি এই ঘটনাটা, আমার গিয়েছিল নেটে একটু সমস্যা হয়েছিল, এখন তো ক্লিয়ার শুনতে পাচ্ছেন। দুইটি ঘটনা কখনো বর্জনশীল একসাথে ঘটতে পারে না, ঠিক আছে, একসাথে ঘটতে পারে না। ওকে আচ্ছা, তাহলে দুইটি বর্জনশীল ঘটনা একসাথে ঘটার কোনো সম্ভাবনা নাই, তাদের মধ্যে কি নাই, একসাথে ঘটবে তার সম্ভাবনা শূন্য, কারণ তাদের মধ্যে কোনো মিল থাকে না, কোনো মিল নেই, বর্জনশীল ঘটনায় কোনো কি নেই, মিল নেই, সাদৃশ্য নেই তাদের মধ্যে, তাহলে এটা উত্তর হবে কি 0। দুটি বর্জনশীল ঘটনা একসাথে ঘটার সম্ভাবনা। এরপর আসেন প্রোডাক্ট অফ এ
ইন্টারসেকশন ইউনিয়ন বি প্রোডাক্ট অফ এ প্লাস প্রোডাক্ট অফ বি, এইটা হচ্ছে বর্জনশীলের সূত্র। এটা হচ্ছে কি বর্জনশীলের সূত্র, এটা হচ্ছে বর্জনশীলের সূত্র, বর্জনশীল, ঠিক আছে। আর প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে অবর্জনশীল, এটা হচ্ছে আমাদের অবর্জনশীল। এখানে কি আছে, কোনো মিল নেই, এখানে কোনো মিল নেই, এখানে হচ্ছে সব আমাদের মিল আছে, মিল আছে। তাহলে মিল থাকলে হচ্ছে অবর্জনশীল, মিল না থাকলে হচ্ছে বর্জনশীল। এটা অন্তত ক্লিয়ার করে রাখুন, তাহলে উত্তর একটা পারবেন, তাহলে একটা ক্লিয়ার হইতে পারবেন, একটা এমসিকিউ পেয়ে যাবেন। ওকে, আচ্ছা তারপরে আসি আমরা, এটা দেখেন অনেকে এই অঙ্কগুলো সমস্যা হয়। একটি ঝুড়িতে 3টি লাল ও একটি কালো, একটি সাদা, কালো ও একটি সাদা মোজা আছে। মেজান ঝুড়ি হতে 2টি মোজা দৈবাবে নিলে 2টি বল লাল হওয়ার সম্ভাবনা কত? ওকে, একটু প্রশ্নটা একটু বুঝে নিয়ে একটু দেখে নেই। আমি ক্লাস নিচ্ছি, আপনাকে আমি রিপ্লাই দিব কিভাবে? একটা জিনিস বুঝেন না আপনি, আমি ক্লাস নিচ্ছি। আরে একটি ঝুড়িতে 3টি লাল একটি কালো, মানে একটা ঝুড়ি, এর মধ্যে 3টি লাল আর বলছি কি একটি কালো আর একটি সাদা, একটি কালো তার সাথে হচ্ছে একটি সাদা বল আছে। মোট বল আছে কয়টি? 5টি। মোট বল হচ্ছে 5, ওকে 5টি। তাহলে বলছে কি এখানে কোনো সংখ্যা একটু ভুল হয়েছে কিনা একটু দেখে নিই আমি। সূত্র হচ্ছে 5C থেকে কয়টা বল নিবে? 2টা বল নিবে, 2টা বল নিবে, 2টা বলই লাল হওয়ার সম্ভাবনা, লাল হওয়ার সম্ভাবনা। এটা বের করার নিয়ম হচ্ছে এই যে এটা। মোট বল কয়টা? 5টি, 5C2। লাল আছে বল কয়টা? 3টা, 3C2। এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। লাল বল, মোট বল আছে হচ্ছে 5টি, তার মধ্যে লাল বল আছে 3টি, 3C2। এই সূত্র দিয়ে করবেন 5C2 3C2। সি বের করেন কিভাবে জানেন? মানে শিফট ভাগ, শিফট ভাগ হচ্ছে সি, শিফট ভাগ, এটাকে বলা হয় সি। আচ্ছা এটা হচ্ছে সি এর মান, তাহলে মানে 3C2 দেখে কত আসে? 3C2 3ই আসে। 5C2 10 আসে, 3/10, 3/10। যাই হোক এই প্রশ্ন অনুযায়ী এটা তো 3টি ধরছি, 3টি, একটি ঝুড়িতে 3টা। আমি একটু প্রশ্নটা অ্যাকচুয়াল দেখে নেই, এটার প্রশ্নটা কি ছিল। ওকে যাই হোক, সূত্র তো আমাদের এটা যেটা দেখাইছি এটা হচ্ছে অ্যাকচুয়াল সূত্র, ঠিক আছে, এভাবে অঙ্ক করে। এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সূত্রের, ওই মোজা হোক আর বল হোক একই বিষয়, এখানে অন্যরকম হইতে পারে, সমস্যা নাই। ঘটনা এ ও বি বর্জনশীল হলে, বর্জনশীল ঘটনায় কোনো মিল থাকে না, মিল থাকে না, তাদের মধ্যে কমন থাকে না কোনো, তাহলে এই সূত্রটা হওয়ার সুযোগ নাই। এটা হচ্ছে অবর্জনশীল সূত্র, অবর্জনশীল এর সূত্র এটা, এই সূত্রটা probability of A union B plus সমান probability of A, probability of B, probability of minus probability of A intersection B। আর এই দুইটা হচ্ছে বর্জনশীল, তাদের মধ্যে কোনো সাধারণ নমুনা বিন্দু নেই, আর দুইটার সমষ্টির বর্জনশীল ঘটনার ক্ষেত্রে একসাথে ঘটার সম্ভাবনা 0। এটা মুখস্থ করেন, পরীক্ষা হলে যায় দেখবেন 100% এমসিকিউ আসবে এখান থেকে, 100% এমসিকিউ।
এইটুকু থেকে কোনো ভুল হবে না, একদম গ্যারান্টি দিয়ে দিচ্ছি, এখানে কোনো ভুল হওয়ার সুযোগ নেই। এটা এখন আর বোঝানো যাবে না, উত্তর তো আমি বলছি চেঞ্জ করে দিচ্ছি, এটা উত্তর হবে না, এটা পরে। ওকে, পরিসংখ্যান ক্লাসের স্যার একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একত্রে নিক্ষেপ করলো, একটা ছক্কা একটা মুদ্রা। এই হচ্ছে ছক্কা নিক্ষেপ কি আসে, ছক্কা নিক্ষেপে 1 2 3 4 5 6, মুদ্রা নিক্ষেপে 1 2 3 4 5 6। ওকে, বলছে কি তিনি প্রাপ্ত ফলাফল বোর্ডে লিখলেন। এই দেখেন, হেড হইতে পারে, টেল হইতে পারে, এটা হচ্ছে নমুনা ক্ষেত্র। আসেন, ছক্কায় 2 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার ঘটনা। 2 দ্বারা বিভাজ্য, দেখেন তো কয়টা আছে, 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য কি, 2 4 6, এটা এটা এটা, 2 4 6, 1 2 3 4 5 6, মোট হচ্ছে 6। মোট নমুনা বিন্দু কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মোট 12টি, ভাগ 12, 6 ভাগের 12। তা উত্তর আসছে কত, 6 ভাগের 12। এই যে 6 ভাগের 12। 2 ধারা বিভাজ্য সংখ্যা পাওয়ার সম্ভাবনা, 2 ধারা বিভাজ্য সংখ্যা পাওয়ার সম্ভাবনা হচ্ছে কত, 12। ওকে, এরপরে আসেন আপনারা, তারপর এটা দেখি। এটা দেখেন, ছক্কায় জোড় সংখ্যা ও মুদ্রায় হেড পাওয়ার সম্ভাবনা দুটি কি ধরনের ঘটনা। ছক্কায় জোড় সংখ্যা, মুদ্রায় হেড পাওয়ার সম্ভাবনা। ছক্কায় জোড় সংখ্যা, ছক্কায় জোড়, মুদ্রায় হেড। আচ্ছা, প্রথমত দেখেন তো, ছক্কায় জোড়, মুদ্রায় হেড। ছক্কায় জোড়, মুদ্রায় হেড, এই দুটো ঘটনা দেখেন। ছক্কায় জোড় সংখ্যা আছে কি কি, এটা 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 এটা। মুদ্রায় হেড পাওয়ার সম্ভাবনা আছে কয়টা, 1 2 3 4 5 6। এবং দেখেন তাদের মধ্যে মিলও আছে, ছক্কায় জোড়, মুদ্রায় হেড, মিল আছে একটা। ছক্কায় জোড়, মুদ্রায় হেড, মিল আছে। ছক্কায় জোড়, মুদ্রায় হেড, মিল আছে। যাই হোক, তাদের মধ্যে কি আছে, একটা মিল আছে। মিল আছে মানে হচ্ছে কমন আছে। এই ছক্কায় জোড় এবং মুদ্রায় হেড, এ পাওয়ার সম্ভাবনা কি, মিল আছে তাদের, তাই তারা অবর্জনশীল। মিল থাকলে কি, অবর্জনশীল। অবর্জনশীল, মিল থাকলে হচ্ছে অবর্জনশীল ঘটনা, আর মিল না থাকলে হচ্ছে আমাদের বর্জনশীল ঘটনা। তাহলে এটা উত্তর কি হবে, এটা তো অবর্জনশীল তো হবেই, অবর্জনশীল এবং তার সাথে স্বাধীন। স্বাধীন ঘটনা কিভাবে, ওই যে একটা হচ্ছে আমাদের স্বাধীন ঘটনার সূত্র হচ্ছে এটা, প্রোডাক্ট অফ এ আর বি স্বাধীন হবে, যে সূত্র হয় প্রোডাক্ট অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি গুণ করলে যদি সমান হয়, তাহলে যেটা স্বাধীন হবে। স্বাধীন ঘটনা কি, আমাদের স্বাধীন ঘটনার একটা রুলস আছে। যে স্বাধীন ঘটনার ক্ষেত্রে এ ইন্টারসেকশন বি সমান সমান প্রোডাক্ট অফ এ ইনটু প্রোডাক্ট অফ বি, এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে স্বাধীন ঘটনার ক্ষেত্রে। এটা হচ্ছে স্বাধীন ঘটনার ক্ষেত্রে এই সূত্রটা। সৃজনশীল করার সময় দেখাই দিব, যখন আমি সিকিউ করাবো এটা বিস্তারিত বুঝাই দিব, ঠিক আছে। এটা স্বাধীন ঘটনা, কারণ এটা বের করতে সময় লাগবে। এই যে ঘটনা, যে স্বাধীন ঘটনাটা, এই যে স্বাধীন ঘটনা, ছক্কায় জোর, ছক্কায় জোর আছে 6টি, 6 ভাগে 12 ভাগে 6। আর মুদ্রা হেড পাওয়ার ঘটনা 6টি, 12 ভাগে 6, ঠিক আছে। এই দুটা গুণ করবেন, এ ইন্টারসেকশন বি করলে দেখবেন তাদের হচ্ছে আপনার একসাথে করার সম্ভাবনা কত, 3টি ছিল, 12 ভাগের 3 সমান হবে, দুটা সমান হবে।
কিভাবে হবে এটা সৃজনশীল করার সময় দেখাবো, এখন আর দেখানোর সময় নেই। অবিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে কোনটি সঠিক? অবিচ্ছিন্ন বলছে, তাহলে সকল ইন্টিগ্রেশন ফাংশন অফ এক্স ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু আসবে 1, সকল সম্ভাবনা সমষ্টি 1, সকল সম্ভাবনার সমষ্টি 1। ওকে, একজন একটু বলের অঙ্ক বুঝতে পারেন নাই, সেটা একটু আমি বুঝাই দিচ্ছি। দেখেন, ধরেন একটা পাত্রের মধ্যে বল আছে হচ্ছে সাদা বল 5টি, ধরেন সবুজ বল আছে 6টি। বললো একজন এখান থেকে আপনি 2টা বল উত্তোলন করবেন, 2টাই সাদা হবে, তার সম্ভাবনা কত? আবার এখান থেকে আপনি 2টা বল উত্তোলন করবেন, 2টাই সবুজ হবে, তার সম্ভাবনা কত? আবার এইখান থেকে আপনি 2টা বল উত্তোলন করবেন, 2টার মধ্যে একটা হবে সবুজ, একটা হবে সাদা, তার সম্ভাবনা কত? আমি বের করে দেখাচ্ছি, একটা একটা করে দেখাচ্ছি। প্রথমে আগে এটা দেখাই, 2টাই সবুজ হবে। এই সূত্র হচ্ছে মোট বল আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 C2। সবুজ বল আছে কয়টা? 6টা, 6 C2। শেষ। এরপরে দেখেন 2টা বলই সাদা হবে, তার সম্ভাবনা কত? 11 C2। সাদা বল আছে কয়টা? 5টা, 5 C2। ওকে, শেষ। এরপরে একটা সাদা আর একটা সবুজ, তার সম্ভাবনা, মোট বল আছে 11 C2, তার মধ্যে একটা হবে সাদা একটা হবে সবুজ, তার মানে সাদা বল আছে কয়টা? 5 C1, একটা সাদা হবে, একটা হবে সাদা, আর সবুজ বল আছে কয়টা? 6 C1, একটা সাদা বল একটা সবুজ বল। এই হচ্ছে সূত্র। 2টা বলই সবুজ হবে, তার সম্ভাবনা 6 C2 11 C2। 2টা বলই সাদা হবে, তার সম্ভাবনা 11 C2 5 C2। 2টা বলই একটা সাদা একটা সবুজ হবে, একটা সাদা একটা সবুজ, আর 2টা 11 C2। 11 C পাইলাম কি? এই যে 11টা বল থেকে। এবার ক্লিয়ার হন কিনা বলেন, বাকিটা ক্যালকুলেটর দিয়ে করবেন। অনেকে জানতে চাইছেন এটা কিভাবে করতে হয়, তাদের জন্য আমি দেখাই দিলাম এটা। হ্যাঁ, দুই দ্বারা বিভাজ্য মানে মানে 2 দ্বারা ভাগ করা সম্ভব, এটাই তো বোঝায়। এগুলো যদি এখন আপনাদের বুঝাইতে যাই অনেক দেরি হয়ে যাবে, এটা বলেন। 28 নম্বরটা এটা বোঝানোর কিছু না, এটা মুখস্থ। সকল সম্ভাবনা সমষ্টি 1, এটা বোঝানোর কিছু নাই। এখানে অপেক্ষকের সূত্র কি? অবিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে আপনার সকল সম্ভাবনা সমষ্টি 1 হবে, যতগুলো মান আছে সবগুলো যোগ করলে 1 হবে, এটা বোঝাচ্ছে। এটা বুঝতে পারছেন কিনা জানান একটু। এই যে এটা, তো এটা উত্তর কত আসবে? 6C2 ভাগ 11C2 কত আসে দেখি ক্যালকুলেটর দিয়ে। 6 শিফট ভাগ 2 ভাগ 11C2, 0.27 আসে, 0.27। এটা কত আসে? 5C2 ভাগ 11C2, এটা আসে 0.18। ওকে, এটা কত আসে? 5C1 ইন্টু 6C1 সমান সমান ভাগ 11C2। ওকে, 0.54 আসে, 0.54 আসে। এবার যদি বুঝতে না পারেন আর কিছু বলার নাই, গসাগু বুঝলে গেছেন, শিখবেন আস্তে আস্তে, সমস্যা নাই, পরীক্ষার পরে শিখেন। নিচের কোনটি দৈব চলক? দৈব চলক হচ্ছে সেই ধরনের চলক যার প্রত্যেকটির সাথে একটি নির্দিষ্ট সম্ভাবনা যুক্ত থাকে, সম্ভাবনা যুক্ত থাকে, আর সকল সম্ভাবনা সমষ্টি 1, সকল সম্ভাবনার সমষ্টি 1, একটা নির্দিষ্ট সম্ভাবনা যুক্ত থাকে, শূন্যের চেয়ে বেশি, শূন্যের চেয়ে বেশি একটা সম্ভাবনা যুক্ত থাকে, আর সকল সম্ভাবনার সমষ্টি 1। যেমন আপনি ছক্কা যখন নিক্ষেপ করবেন, ছক্কায় ধরেন 3 পাওয়ার ঘটনা, এটার সম্ভাবনা কত? 6/1, তাই না? আবার সবগুলো সংখ্যার যোগফল করলে কত হবে? 1, মানে সকল সম্ভাবনার সমষ্টি হচ্ছে 1। 6/1, 6/1 যোগ করলে 1 আসে। যেমন মুদ্রায় হেডের সংখ্যা, ছক্কায় আয়, এটা না বয়স, শিক্ষার্থীদের সংখ্যা, এগুলো দৈব চলক না। দৈব চলক হচ্ছে
মুদ্রায় হেড সংখ্যা, ছক্কায় পাওয়ার সম্ভাবনা, মুদ্রা, ছক্কা, এগুলো হচ্ছে আমাদের দৈব চলকের উদাহরণ। কারণ এর প্রত্যেকটা মানের সাথে একটা নির্দিষ্ট সম্ভাবনা যুক্ত থাকে, তার সাথে আরো সহজ করে বলি, তার সাথে নীতি সম্ভাবনা যুক্ত থাকে এবং তার সকল সম্ভাবনার সমষ্টি এক। দৈব চলক কত প্রকার? একটা হচ্ছে অবিচ্ছিন্ন দৈব চলক, একটা বিচ্ছিন্ন দৈব চলক। অবিচ্ছিন্ন, একটা হচ্ছে বিচ্ছিন্ন। তাহলে দুই ধরনের দৈব চলক আছে, অবিচ্ছিন্ন এবং বিচ্ছিন্ন। এইটা দেখেন, যেমন এখানে একটা মান দেওয়া নাই, যদি মান দেওয়া থাকতো আমি করে দিচ্ছি কত হয় বলবেন। আমি মানটা করে দিচ্ছি আপনাদের, আপনারা বলবেন কত হয়। x, probability of x, ওকে, ধরেন 0, 1, 2, 3। 0 হওয়ার সম্ভাবনা 8/1, 8/3, 8/3, 8/1। একে এটা এই অঙ্ক অনুযায়ী আমাকে একটু বলেন তো, যে এই যেটা 0 থেকে 1 হওয়ার সম্ভাবনা কত? 0 থেকে 3 হওয়ার সম্ভাবনা মানে হচ্ছে probability of 0 প্লাস probability of 1 প্লাস probability of 2 প্লাস probability of 3, সবগুলো 0 থেকে 3 পর্যন্ত সবগুলোর সমষ্টি। দেখেন কত হয়। 0 এর সম্ভাবনা কত? 8/1, 1 এর সম্ভাবনা 8/3, 2 এর সম্ভাবনা 8/3, 3 এর সম্ভাবনা 8/1। লসাগু 8, 1 যোগ 3 যোগ 3 যোগ 8, অর্থাৎ 8/8 মানে হচ্ছে 1। মানে কত আসে? 8/8। 8/8 ইজ ইকুয়াল টু 1, 1 এর সমান। এই জন্যই বলছি সকল সম্ভাবনার সমষ্টি 1, আর প্রত্যেকটার সাথে একটা নির্দিষ্ট সম্ভাবনা যুক্ত থাকে, তাকে বলা হয় দৈব চলক। সকল সম্ভাবনার সমষ্টি 1, প্রত্যেকটার সাথে একটা নির্দিষ্ট সম্ভাবনা যুক্ত থাকে, এই যেটাকে বলা হয় দৈব চলক। এখানে দেখছেন 0 থেকে 3 পর্যন্ত, কারণ বলছে কি 0 থেকে 3 সকল সম্ভাবনার সমষ্টি 1 এর সমান। এগুলো বোঝার চেষ্টা করতে হবে। এখনো যদি বুঝতে না পারেন, ক্লাস শেষে আবার ক্লাসটি করবেন, নোটটা লিখবেন। নোটের বাইরে কিচ্ছু আসবে না পরীক্ষায়, 100% নিশ্চিত থাকেন। 95% বেশি নোট থেকে আসবে হুবহু, আমি যে হ্যান্ড নোট দিচ্ছি এর বাইরে কিছু আসবে না। ওকে, ওকে, তারপর আসেন এটা দেখেন, উদ্দীপকে উল্লেখিত চলকটি যে বিন্যাস মেনে চলে তাকে কোন ধরনের বিন্যাস বলে? এটা এখন তো সূত্র নাই, তো আকৃতি কেন, এটা পরে দেখাচ্ছি। আমি একটু আপনাদের এই আচ্ছা দেখাই দিই, শেষ করে দিই। এটা হচ্ছে উদ্দীপকটা দেখাই নাই তো, এই জন্য এটা বুঝতে পারতাছি না, বুঝছেন। কোন বিচ্ছিন্ন দৈব চলকের সম্ভাব্য যে কোনো মানের সম্ভাবনা যে গাণিতিক সূত্রের সাহায্যে নির্ণয় করা যায়। কি বলছে? বিচ্ছিন্ন। একটা হচ্ছে সম্ভাবনা অপেক্ষক, একটা সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক, ঠিক আছে? দুইটা, আমাদের দুইটা বিষয় আছে, একটা বিচ্ছিন্ন একটা অবিচ্ছিন্ন। ওকে, ঠিক আছে, একটা বিচ্ছিন্ন একটা হচ্ছে অবিচ্ছিন্ন। তাহলে এটা কষ্ট করে দেখেন, বিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে যে আমাদের যে সম্ভাবনাটা, যে মানটা দেখানো হয় যেখানে, সেটাকে কি বলে? একটা হচ্ছে আমাদের সম্ভাবনা অপেক্ষক, আর এটা হচ্ছে সম্ভাবনা আমাদের বিন্যাস। আমি একটু বুঝাই দিচ্ছি এটা কি। যেটা দৈব বিচ্ছিন্ন হইলে সম্ভাবনা অপেক্ষক, আর অবিচ্ছিন্ন হইলে, অবিচ্ছিন্ন দৈব চলকের যে সম্ভাবনা মানের সম্ভাব্য যে মানগুলো, সেগুলো দেখানো হয় হচ্ছে সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক। ঘনত্বটা বললে অবিচ্ছিন্ন, আর শুধু সম্ভাবনা অপেক্ষক বিচ্ছিন্ন। এটা একটু মনে রাখেন যারা বুঝেন না, বাকিটা দেখাবো পরে। হ্যাঁ,
সম্ভাবনা যোগসূত্র কয়টি? এটা হচ্ছে 2টি। সকল মানের সাথে সম্ভাবনা যুক্ত, এবং আরেকটা হচ্ছে আপনার এই সকল মানের সমষ্টি 1, সকল মানের সমষ্টি 1, এই দুইটা শর্ত। এটা তো আসবে পরীক্ষায়, এই যে এটা আছে না, এটা আসবে হচ্ছে 100%। মুখস্থ করেন, এটা মুখস্থ করেন। সম্ভাবনার যোগসূত্র কয়টি? সম্ভাবনার যোগসূত্র হচ্ছে 2টি, মুখস্থ করেন, কারণ এটা লাগবে, এটা পরীক্ষায় আসবে। হ্যাঁ, এটা পরীক্ষায় আসবে। একটা মিনিট, নেট আসছে, আমি একটু কারেকশন করে নিই নেটটা, একটু 10 সেকেন্ড লেট হবে। এটা একটু আসবে পরীক্ষা, হ্যাঁ এটা আসবেই। ওকে, ওটা আমি উদ্দীপক লিখছি, 8/3 8/1, এটা বুঝাই, উদ্দীপকটা লিখে বুঝাইছি আপনাদের, ঠিক আছে। হুম, আচ্ছা, আরো ভালো করে সামনে দেখেন, আরো কিছু দেখেন, আরো বুঝতে পারবেন। এইটা এরকম প্রশ্ন 100% আসবে, 100% এমসিকিউ আসবে, আবার সিকিউ আসতে পারে, এটা দিয়ে সিকিউ আসতে পারে। চলেন শিখে নেই, একবারে শিখবো, 10টা করবো। জেটের মান কত দেওয়া আছে? z-5 ডিভাইড বাই কে। জেটের মান 6 7 8 9, কত হতে পারে? 6 7 8 9। জেটের মান হতে পারে 6 7 8 9। এমনি নরমাল জেটের মানটা কত? z-5 ডিভাইড বাই কে, এটা। তো আমরা জানি কি, সকল মানের সমষ্টি 1। এভাবে দেখেন আমি কিভাবে করি, এটা হচ্ছে আমাদের মানটা, আমি কিভাবে করি, একদম 6 বসাবেন একবার, একবার 7, একবার 8, একবার 9 করে দেখাই। জেটের মানে একবার বলেন 6 6 - 5 ডিভাইড বাই কে, প্লাস যার জায়গায় একবার 7 বসান, 7 - 5 ডিভাইড বাই কে, একবার 8 বসান, 8 - 5 ডিভাইড বাই কে, একবার 9 বসান, 9 - 5 ডিভাইড বাই কে, এগুলো বসায় দেখেন কত আসে। এই তাহলে উত্তরটা কত আসে? কে 1, কে 2, কে 3, কে 4। সমষ্টি কত? 1, সকল সমষ্টি 1। আচ্ছা, একটু উপর থেকে করাই তাহলে আপনাদের সুবিধা হবে এখানে। আমি আবার একটু উপর থেকে করাই। z-5 ডিভাইড বাই কে ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে আমাদের মান, এটার মান। এবং বলছে জেটের মান কত হইতে পারে? 6 হইতে পারে, 7 হইতে পারে, 8 হইতে পারে, 9 হইতে পারে। আমি এখন এই জেটের মানগুলো এখানে এক একটা মান বসাবো, পরে বসাই 6 - 5 ডিভাইড বাই কে, প্লাস 7 - 5 ডিভাইড বাই কে, 8 - 5 ডিভাইড বাই কে, 9 - 5 ডিভাইড বাই কে ইজ ইকুয়াল টু 1। সকল সমষ্টি 1। এরপরে দেখেন, তিন ভাগের কে, 4 ভাগের কে ইজ ইকুয়াল টু 1। 1 2 3 4, 4টা কে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ইজ ইকুয়াল টু 1। বাস, কেটে এই পাশে নিয়ে আসেন, এটা এখানে থাকুক। 1 যোগ 3 যোগ 4 সবগুলো যোগ করলে কত হয়? 10। তাহলে 10 সমান সমান কে, কেটে এই পাশে নিয়ে আসলাম। কেটে কি করলাম? এই একের জায়গায় কেটে নিয়ে আসলাম, এখান থেকে এখানে নিয়ে আসলাম। তাহলে কে এর মান কত? কে ইজ ইকুয়াল টু 10। বলেন এটা কারা কারা বুঝতে পারছেন? এটা কারা কারা বুঝতে পারছেন বলেন, ক্লিয়ার কিনা? কারণ এটা আসবে তো, এটা 100% আসবে, এই জন্য আমি একটু সময় নিয়ে করালাম। দেখি কারা কারা পড়তে পারছেন। এটা কারা কারা বুঝতে পারছেন? এরকম অঙ্ক আসবে, পরীক্ষায় আসবে, একদম নিশ্চিত।
ওকে, অনেকে এটা বুঝতে পারেন নাই, আবার অনেকে বুঝতে পারছেন আবার নতুন করে। ওকে, এরকম অঙ্ক আসবে পরীক্ষায়, হ্যাঁ এরকম অঙ্ক আসবে। আচ্ছা তারপরে আসেন। ওকে, এটা দেখেন, একটু আগে যেটা পড়াইছিলাম, একটা অঙ্ক পড়াইছিলাম, অনেকে বুঝেন নাই। এবার দেখেন, শূন্যের মান 8/1, 1 হওয়ার সম্ভাবনা 8/3, 2 হওয়ার সম্ভাবনা 8/3, 3 হওয়ার সম্ভাবনা কে এর মানটা বলা নাই কা। আচ্ছা, আমরা জানি কি, আমরা জানি প্রবাবিলিটি অফ সামেশন অফ প্রবাবিলিটি অফ এক্স, সকল সম্ভাবনা সমষ্টি 1, সকল সম্ভাবনা সমষ্টি কত হবে 1। তার মানে এই 8/1 প্লাস 3/8 প্লাস 3/8 প্লাস কে ইজ ইকুয়াল টু 1 হবে। ঠিক আছে, ইজ ইকুয়াল টু কি হবে 1 হবে। তো চলুন আমরা করে নিই। ওকে, বলছি কি কে এর মান কত, কে এর মান কত, তো 1/8 প্লাস 3/8 প্লাস 3/8 প্লাস কে ইজ ইকুয়াল টু 1। তো একটা কাজ করেন, এই সবগুলো বিয়োগ করে দেন, এগুলো সবগুলো যোগ করলে কত হয় 8/1 প্লাস 3 প্লাস 3 প্লাস কে ইজ ইকুয়াল টু 1, বা 8/7, 8/7 প্লাস কে ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা কত হবে, বা কে ইজ ইকুয়াল টু 1 মাইনাস 8/7, তাহলে কি হবে 8/1, 8/1। এটা কত হবে উত্তর 8/1 কে এর মান। ঠিক আছে, কারণ 1 মাইনাস 8/7, বা আপনি এখান থেকে দেখলেও নিচ থেকে বুঝতে পারবেন, এখান থেকে দেখলেও বোঝা যায় যে, আমরা যদি এখান থেকে দেখেন যে 8/7 তার সাথে কে যোগ করলে কত হয় 1, তাহলে আর 1 লাগবে, আর একটা অংশ লাগবে, তাহলে 8/7 যোগ 8/1 ইজ ইকুয়াল টু 1, কারণ 8/8 হলে মানে 1 হয়ে যাবে, উত্তর হবে 8/1। ওকে, তারপর আসেন, তাহলে বলছি যে 0 থেকে বড় 2 বা তার চেয়ে ছোট এর মান কত। এটা এটা কে করতে পারবেন বলেন তো, এটা কে কে করতে পারেন, এটা কে করতে পারবেন দেখি। 37 নম্বরটা, 37 নম্বরটা কে করতে পারবেন, 37 একটু কঠিন আছে, সব তো সহজ থাকবে না। ওকে, তারপর আমি করাই দিচ্ছি আপনাদের 0 থেকে 2 পর্যন্ত, 0 থেকে 2, 0 হচ্ছে বড় ও 2। ওকে, এটা দেখেন বলছে কত, 0 হচ্ছে বড় হইতে হবে এই এক্স এর মানটা, তবে 2 বা তার চেয়ে 2 এর সমান বা তার চেয়ে ছোট। ওকে, 0 হওয়া যাবে না, 0 হইলে হবে না, 0 মান নিবেন না। 0 থেকে বড় আছে কি 1 এর মান নিব, 2 এর মানও নিব, 3 নিতে বলছে না, বলে নাই। তাহলে এই দুটা যোগ করেন, 8/3 যোগ 8/3, এই দুটা যোগ করে দেন, তাহলে 8/3 অর্থাৎ 8/6 ইজ ইকুয়াল টু 3, 4/3 বা 70%, 0.75। দেখছেন, বলেন স্যার আমি 0 নিলাম না কেন, কারণ 0 এখানে এটা ইকুয়াল দেওয়া নাই। এখানে আবার 2 নিলাম কেন, কারণ 2 লেস দেন ইকুয়াল, এই কারণে 0 নেওয়া যাবে না, 3 নেওয়া যাবে না, শুধু 1 আর 2 নিছি। এটা ক্লিয়ার কিনা বলেন। প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে, এগুলো পারার জন্য একটু প্র্যাকটিস করতে হবে। অনেকে উত্তর দিয়ে দিচ্ছেন কত, এটা সহ ধরছেন, অনেকে এটা সহ ধরছেন না, 0 সহ ধরছেন। 0 সহ ধরতে বলে নাই, যদি এটা বলতো না তাইলে হয়তো 8/7, যদি এটা সহ বলতো, কিন্তু এটা তো বলে নাই, 0 সহ ধরা যাবে না। তাহলে কত হবে এটা। আর যদি বলতো এরকম 0 x এর মান 2 গেটারতে, এটা না দিলে হয়তো, এটা না দিলে বোঝা যাবে, এটা এটা এক্সট্রা দিয়ে দিচ্ছে, তাহলে কত হবে, তখন হয়তো 8/1, 8/3, 8/3, তখন আসতো 8/7। কিন্তু আমাকে তো এই চিহ্নটা দেয় নাই, এই চিহ্নটা দেয় নাই, তাহলে এটা বাদ দিতে হবে। তাহলে এই দুটা নেবেন শুধু, 8/6 মানে 4/3,
এত সহজ না। শর্ট সিলেবাসকে আরো শর্ট সিলেবাস করতে পারবেন না, এগুলো একটু কঠিন আছে। একটি নিরপেক্ষ মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলো। কয়বার? 3 বার, জাস্ট 3 বার নিক্ষেপ করছেন। মুদ্রা উপরের পিঠে লেস আসার সম্ভাবনাকে এক্স চলক দ্বারা প্রকাশ করা হলো। আচ্ছা, মুদ্রাটাকে 3 বার নিক্ষেপ করছেন, একটা নিরপেক্ষ মুদ্রা 3 বার নিক্ষেপ করলে কি হয় ঘটনাটা আগে দেখেন। তো সৃজনশীল সব বুঝাইতে হয়, হ্যাঁ বুঝাইতে গেলে হেড টেল টেল হেড। এটা নমুনা ক্ষেত্র হেড 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 টেল টেল হেড টেল টেল হেড টেল। 3টা মুদ্রা নিক্ষেপ করলে কি কি নমুনা ক্ষেত্র দেখেন, হেড 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 টেল হেড টেল হেড হেড টেল টেল হেড 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 টেল হেড টেল 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 হেড টেল 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 টেল। এ হচ্ছে নমুনা ক্ষেত্র। বলছে এখানে বলছে যে সংখ্যাকে এক্স চলক দ্বারা প্রকাশ করা হলো। কিসের? লেস পাওয়ার সম্ভাবনা। লেস পাওয়ার সম্ভাবনা আছে কয়টা? 3টা আছে আর 0টা আছে। ওকে, লেস পাওয়ার সম্ভাবনা, লেস পাওয়ার সম্ভাবনা, এটা করবেন এইভাবে। লেস পাওয়ার সম্ভাবনাকে ধরলেন আপনি প্রবাবিলিটি অফ এক্স চলক এক্স, তাহলে প্রবাবিলিটি অফ এক্স উত্তরটা এটাই আসবে 0 1 2 3। 8/1 8/3 8/3 8/1 বলেন স্যার আপনারা তো মুখস্থ করে দিয়েছেন, কিন্তু বাস্তবে কিভাবে হয়েছে একটু দেখেন। 0 হওয়ার সম্ভাবনা কত? এই লেস পাওয়ার সম্ভাবনা 0, লেস এই যে এটা হচ্ছে 0টা, 8/1 একটা অংশ আছে। 1 পাওয়ার সম্ভাবনা কত দেখেন, এ একটা টেল এ একটা টেল এ একটা টেল, 3টা আছে। 3টা হচ্ছে 1 পাওয়ার সম্ভাবনা আছে 3টি। আবার দেখেন আর 2 পাওয়ার সম্ভাবনা আছে কয়টা? দুইটা দুইটা দুইটা, এটাও আছে 3টি। আবার 3টাই পাওয়ার সম্ভাবনা আছে, এই যে এটা 3টা টেল আসার সম্ভাবনা আছে 8/1 ঘরে। দেখছেন, এই হচ্ছে লেস পাওয়ার সম্ভাবনার চিত্র। নমুনা ক্ষেত্র পারতে হবে, নমুনা ক্ষেত্রটা পারা লাগবে। হ্যাঁ, না পারলে শিখেন, এখনো সময় আছে, খুব বেশি নমুনা ক্ষেত্র লাগবে না। ওকে, একদম 0 থেকে 3 পর্যন্ত আমাদের ঘটনা ছিল এক্স, আর তার সম্ভাবনা ছিল কত? প্রবাবিলিটি অফ এক্স 8/1 8/3 8/3 8/1। ওকে, একদম 0 থেকে 3। তাহলে হচ্ছে আমাদের সবগুলো যোগফল করবেন, 0 থেকে 3 সবগুলো যোগফল, অর্থাৎ 8/1 প্লাস 8/3 প্লাস 8/3 প্লাস 8/1 সবগুলো যোগ করলে 1। সকল সময়ের সমষ্টি 1 এর সমান। সকল সময়ের সমষ্টি কত? 1 এর সমান। ক্লিয়ার? সামনে আস্তে আস্তে নেন, আরো বুঝবেন। উদ্দীপকের উল্লেখিত চলকটি বিন্যাস চলে, তাহলে হচ্ছে না এটা দেয় নাকি এখনো, এটা বল। এটা দেখেন একই প্রশ্ন তো, আর বলবো না। এই যে এটা দেখেন বলছে কি, এই যে 2 থেকে 0 থেকে 2, 0 থেকে 0 নেওয়া যাবে না, 0 বাদে এটা আর এটা, তাহলে 8/6 হয় বা 4/3, একই কথা। 3 যদি নিতে বলে নাই, এটা একই। ওকে, উদ্দীপকের আলোকে নিচে কোনটির মান 1 হবে? সকল সম্ভাবনার মান। শোনেন, ফাংশন 3 এটা দ্বারা কি বোঝায় জানেন? এর দ্বারা বোঝানো হচ্ছে প্রবাবিলিটি অফ 0 প্লাস প্রবাবিলিটি অফ 1 প্লাস প্রবাবিলিটি অফ 2 প্লাস প্রবাবিলিটি অফ 3। এই বড় হাতের অ্যাপ দ্বারা বোঝায় ওই মানটা তার নিচের সকল মান, ওই মান প্লাস তার নিচের সব মান, তার সমষ্টি করবেন, তারের সমষ্টি, এগুলো সব সমষ্টি করবেন। তাহলে বলেন তো আমার ফাংশন অফ 5 দ্বারা কি বোঝায়?
ফাংশন অফ 5 দ্বারা বোঝাবে হচ্ছে প্রবাবিলিটি অফ 5, প্রবাবিলিটি অফ 4, প্রবাবিলিটি অফ 3, প্রবাবিলিটি অফ 2, প্রবাবিলিটি অফ 1, প্রবাবিলিটি অফ 0, এসবগুলো যোগফল। অর্থাৎ ফাংশন 3 দ্বারা বোঝায় কি ফাংশন 3 এবং 3 এর নিচে সকল যোগফল। এ দেখেন এই যে এখানে এই চিহ্নতে ফাংশন 3 এর দ্বারা বোঝানো হয় কি এইটা 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 সবগুলো যোগফল এক আসবে। যদি বলি ফাংশন অফ 2 কত হবে, তাহলে ফাংশন অফ 2 এটা কত হবে, এটা বের করবেন কি এই ফাংশন অফ 2 1 এই তিনটা যোগ করবেন, যোগ করলে আসবে 8/7। তার মানে আমি কি বড় হাতের এফটা ক্লিয়ার, এই ফাংশনটা কি ক্লিয়ার কিনা বলেন, এই ফাংশন এটা কি ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন কিনা বলেন। তাহলে আমি তারপরে আগাবো, ফাংশনটা বুঝতে পারছেন কিনা। স্যারকে শুধু এই চ্যাপ্টার করবেন না, না আমি পুরোটাই করাই দিব আজকে। এগুলো তো আপনার সব অধ্যায়ের সাথে আছে। প্রথম ক বিভাগটাই বেশি কঠিন, বুঝছেন, ক বিভাগটা একটু বেশি কঠিন। ওকে, এবার অধ্যায় 3। আচ্ছা অধ্যায় 3 এর আগে আমি একটু শেষ দিকে করাই নেই, ওগুলো বাকি সহজ আছে। 44 থেকে আমি একটু পরে করাই, কারণ অনেকে এই অধ্যায়টা কঠিন মনে হয় অনেকের কাছে। আমি সহজগুলো একটু করে আসি, এখানে করে নেই, এগুলো একটু সহজ আছে। ওকে, তারপর আমি এটা আসবো। দ্বিপদী পরীক্ষায় চেষ্টা সংখ্যা n, n কত মনে রাখবেন, দ্বিপদী তার n হবে 30 এর কম, n হবে কত 30 এর কম, আর পৈশুর n হবে 30 এর বেশি। যেমন 200 হইতে পারে, 100 হইতে পারে, সমস্যা নাই। আর এটা হতে পারে 20 জন, 25 জন, 10 জন এরকম। তাহলে দ্বিপদী পরীক্ষায় চেষ্টা সংখ্যা কত হবে 30 এর কম হবে। আপনার কি হবে 30 এর কম। এগুলো সহজ আছে, এগুলো একটু সহজ, খ বিভাগটা সহজ, এগুলো একটু দ্রুত পড়াই দিচ্ছি, এগুলো একটু তাড়াতাড়ি পারবেন। এটা একটু ঠান্ডা মাথায় একটু করে ফেলেন, যেহেতু এটাতে অনেকে নাম্বার উঠাইতে হবে, তো সেকেন্ডটা দিয়ে সেকেন্ড খ বিভাগটা এই জন্য করাচ্ছি। একটি মুদ্রার 10 বার নিক্ষেপ করা হলো, কয়বার 10 বার। প্রাপ্ত মাথা সংখ্যা কোন ধরনের চলক, n সমান কত 10। আচ্ছা, তা 10 বার নিক্ষেপ পরীক্ষা করা হলো, মাথা পাওয়ার ঘটনা মানে p হচ্ছে হেড পাওয়ার ঘটনা। আচ্ছা, তাহলে n p এগুলো হচ্ছে আমাদের কি চলক বলেন, দ্বিপদী চলক। ঠিক আছে, পৈশু চলক হবে না কেন, কারণ এখানে দেখেন মাথা পাওয়ার ঘটনা, হেড পাওয়ার ঘটনা 50%, টেল পাওয়ার ঘটনা 50%। আর মনে রাখবেন দ্বিপদী চলকে চেষ্টা সংখ্যা 30 এর কম থাকে এবং সফলতা বিফলতার সম্ভাবনা কাছাকাছি থাকে। পি হচ্ছে সফলতার সম্ভাবনা, কিউ হচ্ছে বিফলতার সম্ভাবনা। এটা দেখেন দ্বিপদী বিন্যাসের গড় ও ভেদাঙ্কের মধ্যে কোন সম্পর্কটি সঠিক আশা। আর তার সাথে পৈশু চলকের এটা মনে রাখবেন গড় আর ভেদাঙ্ক সমান হয়, গড় হচ্ছে m, ভেদাঙ্ক m। বাস এটা মুখস্থ করেন, যেহেতু একটা নাম্বার আসবেই, মানে একটা তো কমপক্ষে এক, মানে 2টা এমসিকিউ 3টা এমসিকিউ আসতে পারে, এখান থেকে একটা তো আসবে 100%। এখান থেকে একটা এমসিকিউ আসা সমান 100%। দ্বিপদী বিন্যাসের গড় আর ভেদাঙ্ক এটা মনে রাখবেন, দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে গড় বড় ভেদাঙ্ক ছোট, এনপি এনপিকিউ। আর পৈশু বিন্যাসের ক্ষেত্রে গড় আর ভেদাঙ্ক সমান, এমএম, গড় ভেদাঙ্ক সমান পৈশু। একটু নেট সমস্যা হয়েছিল, এখন ঠিক আছে। এটা মুখস্থ করেন সবাই। যেটা আসবে সেটা আমি একটু সময় নিচ্ছি, কারণ এটা তো আসবে 100%, এটা মিস করবো না এটা। তাহলে গড় বড় ভেদাঙ্ক ছোট। তারপর আসেন দ্বিপদী পরীক্ষায় প্রতিটি চেষ্টায় কতটি ফলাফল পাওয়া যায়। দ্বিপদী পরীক্ষার প্রতিটি চেষ্টায় একটা হচ্ছে পি
সফলতা, একটা হচ্ছে কিউ বিফলতা। ধরেন ছক্কা নিক্ষেপ হচ্ছে একটা বিপদীপ চলক। ছক্কা নিক্ষেপ করলে মনে করেন আপনার লাগবে হচ্ছে 2 উঠলে আপনার গেম হয়ে যাবে। 2 আসার সম্ভাবনা এটা হচ্ছে পি, আর বাকিগুলো আসলে আপনার গেম হবে না। 1 2 1 3 এগুলো আসলে আপনার গেম হবে না। 1 3 4 5 6 এগুলো হচ্ছে কিউ। তাহলে পি হচ্ছে সফলতার সম্ভাবনা, কিউ হচ্ছে বিফলতার সম্ভাবনা। তার মানে কয় ধরনের চলক আছে? 2টি। ক্লিয়ার? দ্বিপদী বিন্যাসের প্রতিটি চেষ্টায় কয়টি ফলাফল পাওয়া যায়? 2টি ফলাফল পাওয়া যায়। এই বুঝতে পারছেন এটা? ওকে, তারপরে আসি সবাই। দ্বিপদী বিন্যাসের পরামিতি এন ও পি। মনে রাখবেন দ্বিপদী বিন্যাসের পরামিতি হচ্ছে 2টি। পরিমিত ব্যবধান কত? স্যার এটাকে আসবে 100%। এখন যা লিখবো 100% আসবে। দেখেন দ্বিপদী বিন্যাসের পরামিতি কয়টি? 2টি। আচ্ছা, পৈশ বিন্যাসের পরামিতি কয়টি? পৈশ বিন্যাস তার পরামিতি একটি। দ্বিপদী বিন্যাসের পরামিতি কয়টি? 2টি, এন ও পি। আর পৈশ বিন্যাসের ক্ষেত্রে শুধু এম, এম হচ্ছে পরামিতি। ওকে, এরপর যেটা লিখবো দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক, এটা হচ্ছে পি কিউ। আর দ্বিপদী বিন্যাসের পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধান এটা রুট করে দিই। রুট হচ্ছে পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক হচ্ছে যেটা সিগমা স্কোয়ার, আর পরিমিত ব্যবধান হচ্ছে সিগমা। ভেদাঙ্ক হচ্ছে সিগমা স্কোয়ার আর পরিমিত ব্যবধান হচ্ছে সিগমা। তাহলে ভেদাঙ্ক হচ্ছে এনপি কিউ, পরিমিত ব্যবধান হবে রুট ওভার এনপি কিউ। যেমন যদি ভেদাঙ্ক হয় 25, সাপোজ ভেদাঙ্ক দেওয়া আছে 25, তাহলে পরিমিত ব্যবধান হবে 25 রুট মানে 5। এটা আমি বুঝাইতে পারছি কিনা বলেন? 100%। এখান থেকে একটা না, 2টা এমসিকিউ বা 3টা এমসিকিউ আসতে পারে, একটা তো আসবে 100%। তাহলে এটা কি হবে? রুট ওভার এনপি কিউ। রুট ওভার এনপি কিউ। আলবি তামিম, ভেরি গুড। যারা আসলে আগে একটু পড়াশোনা করছেন তাদের জন্য একটু ইজি, যারা একবারই নতুন 2 বছর পড়েন নাই তাদের একটু কষ্ট হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? ওকে, তারপর আসেন কোন বিন্যাসের গড় ভেদাঙ্ক অপেক্ষা বড়? ওই যে গড় বড় ভেদাঙ্ক ছোট। যেমন এনপি হচ্ছে গড়, এনপি কি হচ্ছে ভেদাঙ্ক। এটা হচ্ছে দ্বিপদী বিন্যাস। আর পৈশ বিন্যাসের গড় যত ভেদাঙ্ক তত সমান। দ্বিপদী বিন্যাস কখন অতি সূচালো হয়? অতি সূচালো। আচ্ছা, এটা যদি দেখেন দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে অতি সূচালোর বিষয় আছে, আবার দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে অনতি সূচালতার বিষয় থাকে। ওকে, এটা একটু বুঝে নেই। যদি আপনার পি বড় হয় কিউ ছোট হয় তাহলে সেটা ঋণাত্মক বঙ্কিম, এটা মনে রাখেন, ঋণাত্মক বঙ্কিম পি এর সাথে। আর যদি পি ছোট কিউ বড় হয় তাহলে ধনাত্মক বঙ্কিম, এটা আসে পরীক্ষায়, ঠিক আছে? আরেকটা তুলনা করা হয়েছে আমাদের এই 6pq 1 - 6pq, যেহেতু 1 - 6 ইন্টু, ওকে, যদি এর চেয়ে ছোট হয় আমাদের pq গুণটা pq, এই মানটা যদি আপনার ছোট হয় 0. এটা ছোট হয় তাহলে আমাদের অনতি সূচালো হয়ে যাবে। এটা এটা হচ্ছে আমাদের এই ছোট হলে কত হবে? 1 - 6pq, 6 ইন্টু 0.717
হুম, তাহলে এটা আমাদের আসবে আপনার এই দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে তখন যদি পি কিউটা এতটা ছোট হয় তাহলে এটা হবে অতি অতি সুচালো। ঠিক আছে, এটা কি হবে অতি সুচালোটা পি কিউ চেয়ে ছোট হয়। অর্থাৎ পি কিউ এর মানটা যদি ছোট হয় সরি এটা ছোট হলে অনতি সূচক হবে। এটা যদি বড় হয় পি কিউ এর মানটা যদি বড় হয় তাহলে অতি সূচক হবে বড়, পি কিউ এর মানটা বড় হইতে হবে 0.17 থেকে। আচ্ছা, এটা আমি একটু ক্যালকুলেটর দিয়ে বুঝাই দিব না সূত্রটা, সূত্রটা বুঝাই নেই, সূত্রটা লেখানে কাজে দিবে। দ্বিপদী বিন্যাসের বঙ্কিমতা এটা লেখা নেন আর সুচলতা এই দুটো আসতে পারে। সৃজনশীল করার সময় যদিও বুঝাই দিব, সূত্রটা শুধু লেখা নেন এটা। হ্যাঁ, কিউ মাইনাস পি রুট ওভার এন পি কিউ, এটা হচ্ছে 3 প্লাস 1 মাইনাস 6 পি কিউ নিচে এন পি কিউ। যদি এটা হয় দেখি একটু চেষ্টা করো 1 মাইনাস 6 ইন্টু 0.15 ধরলাম ভাগ এন, তাহলে এটা যদি 6 পি কিউ, পি কিউ যদি আমাদের 17 এর চেয়ে বড় হয় তাহলে তো অনতি সূচক হয়ে যাবে। এটা একটু মিস্টেক হয়ে গেছে এখানে। এই দুটো সূত্র দেখে নেন, এই দুটো সূত্র লাগবে। সুচারতা সৃজনশীল করার সময় একটু বুঝাইতে পারবো, বুঝছেন ভালো করে। দ্বিপদী বিন্যাসের দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের মান কত? দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত, দ্বিপদী বিন্যাসের দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত মানে হচ্ছে এই যে এটা সেকেন্ড সেন্ট্রাল পরিঘাত। দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত মানে হচ্ছে আমাদের যেটা বিস্তার পরিমাপে ব্যবহার করা হয় ভেদাঙ্ক, এটা হচ্ছে এন পি কিউ, এটা হচ্ছে ভেদাঙ্ক। আর রুট অফ এন পি কিউ হচ্ছে পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধান এগুলো আসবে পরীক্ষায়। হ্যাঁ, দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে। হ্যাঁ, দ্বিপদী পরীক্ষায় সম্ভাব্য কয়টি ফলাফল? একটা পি একটা কিউ, উত্তর হবে দুইটি। কয়টি ফলাফল? দুইটি। এরপর আসেন দ্বিপদী পরীক্ষার পরামিতি কয়টি? পরামিতি এন পিউ, আর ফলাফল হচ্ছে পি কিউ, একটা সফলতা একটা বিফলতা। আবার বলছি এই যে এটা নিউজের সম্ভাব্য ফলাফল কয়টি? ফলাফল হচ্ছে পি কিউ, আর পরামিতি হচ্ছে এন আর পি, সফলতা বিফলতা। তারপর আসেন ক্লাসে তুর্য একটি নিরপেক্ষ মুদ্রা 20 বার নিক্ষেপ করলো। মুদ্রায় উপরের পিঠে লেজের সংখ্যা কয়বার? এন হচ্ছে 20, লেজের সংখ্যা হেড বা টেল কাছাকাছি, লেজ পাওয়ার সম্ভাবনা টেল পাওয়ার সম্ভাবনা 50%, মানে সফলতার সম্ভাবনা 10% বেশি বা 10-এর বেশি, তাহলে সেটা আমরা বলবো দ্বিপদী চলক। আর চেষ্টার সংখ্যা যদি 200 300 150 হইতো তাহলে সেটা হয়তো পশু চলক। খ বিভাগ থেকে 3টা দিবেন, একদম সহজ কথা। উদ্দীপকের চলকটির আকৃতি প্রকৃতি কেমন? আচ্ছা, এটা করানো হয় নাই দেখে তো বুঝতে পারবো না, এখন স্কিপ করছি এটা। ওকে, এটা দেখেন একটি কম্পিউটার দোকানে ল্যাপটপ বিক্রয়ের সংখ্যা দ্বিপদী বিন্যাস মেনে চলে। ল্যাপটপ গড় কত? 6, মানে এনপি হচ্ছে 6। পরিমিত ব্যবধান কত? মানে রুট ওভার এনপি কিউ ইজ ইকুয়াল টু √2। তাহলে এনপি কিউ কত হবে? রুট কাটা, রুট কাটা দেবেন, এটা কাটা এটা কাটা, তাহলে থাকে শুধু 2। এইটুকু তো বুঝতে পারছেন। এনপি 6 এনপি কিউ 2, তাহলে আমাদের এন এর মানটা পেয়ে যাবেন আপনারা। দেখেন কিভাবে বের করি। এনপি কিউ ইজ ইকুয়াল টু কত? 2, আর এনপি এর মান কত? 6, তাহলে 6 কিউ ইজ ইকুয়াল টু 2, তাহলে কিউ ইজ ইকুয়াল টু 2/6 বা 3/1 এনপি কিউ টু 6 কিউ। এরপরে আসেন এই কিউর মান হচ্ছে 3/1, কিউর মান কত? 3/1। আচ্ছা,
তাহলে পি এর মান কত হবে? উল্টা, পি এর মান হবে 3/2। ঠিক আছে, এটা কিভাবে করছি? তাহলে এন এর মান কত হবে? এন এন হবে হচ্ছে, এন এর মানটা এখানে, পি এর মানটা বসান, কত? 3/2। আচ্ছা, এখানে বসলে আমি উত্তরটা পেয়ে যাচ্ছি, এখানেই দেখাই দেই। তাহলে আমি যেটা করব, এই এন এর মান, পি এর মানের জায়গাটা বসাই দেব 3/2। এন ইন্টু 3/2 ইজ ইকুয়াল টু 6। তাহলে সুতরাং এন সমান সমান 6 ইন্টু, এটা হচ্ছে 3 নিচে 2, দেখি কত আসে। 6 গুণ 3/2, 6 গুণ 3/2, ওকে 9 আসে। সুতরাং এন সমান সমান 9। ভালো কঠিন ছিল না, পুরো একটা সিকিউ। 2/3 ইজ ইকুয়াল টু 6, বা এন সমান সমান 6 ইন্টু উল্টায় দেন এন ইজ ইকুয়াল টু 9। অনেক কঠিন ছিল না, একটু সময় লাগছে। সেকেন্ড পেপারটা একটু কঠিন বেশি। সেকেন্ড পেপারের ক বিভাগটা বেশি কঠিন, খ বিভাগটা তাও পারা যায়। উদ্দীপকের প্রদত্ত বিয়ঙ্কিমটি এনপি কিউ দেওয়া আছে 2, এনপি 6। আচ্ছা, পি এর মান 3/2, কিউ এর মান 3/1। আচ্ছা, এখানে বড় কোনটা দেখান তো, পি বড় নাকি কিউ বড়? তাইলেই পেয়ে যাবেন, একবার শেষ। জাস্ট এভাবে চিন্তা করবেন, পি বড় কিউ ছোট, তাহলে এটা কি? ঋণাত্মক। যদি পি বড় হয় তাহলে ঋণাত্মক, আর কিউ বড় হলে ধনাত্মক। তাহলে কি? পি কিউ বড়, পি বড়, তাহলে ঋণাত্মক। কারণ পি এর মান হচ্ছে 2/3, তাহলে পি বড়, পি বড় হইলে ঋণাত্মক বঙ্কিম, আর কিউ বড় হইলে ধনাত্মক বঙ্কিম। ওকে, এটা দেখেন 4/1, 4/2, 4/1। আচ্ছা, এক্স এর গাণিতিক প্রত্যাশা কত? গাণিতিক প্রত্যাশা কিভাবে করে দেখেন? মান কত আছে? 0। এটা গুণ করবেন, এটা গুণ করবেন, এটা গুণ করবেন। তাহলে 0 ইন্টু 4/1, তারপরে যোগ 1 ইন্টু 4/2, তারপরে যোগ 2 ইন্টু 4/1। দেখেন ক্যালকুলেটরে কত আসে? এগুলো গাণিতিক প্রত্যাশা। 0 ইন্টু 1/4 যোগ 2/4 ইন্টু 1 যোগ 2/4। তাহলে আসে আমাদের হচ্ছে 2/4 হচ্ছে পয়েন্ট, এটা বসে 0, এটা আসে ওকে। উত্তর আসে কত আমাদের? 1। এটা আসছে আমার উত্তর, আসছে আমাদের 1। গাণিতিক প্রত্যাশা কত? 1। গাণিতিক প্রত্যাশা সূত্র কি? প্রবাবিলিটি অফ এক্স ইন্টু এই সবগুলো মানের সাথে যে মানগুলো গুণ করবেন, এক্স এর সাথে 1 দিয়ে গুণ করবেন, সবগুলো মান দিয়ে গুণ। বড় জোর 1 পাওয়ার সম্ভাবনা কত? বড় জোর 1, বড় জোর 1 মানে 1 বা তার চেয়ে কম, 1 বা তার কম। দেখা দিচ্ছি 1 বা তার কম। ওকে, 1 বা তার কম মানে এই দুইটা, 1 বা তার কম, 1 পাওয়ার সম্ভাবনা বা তার কম, বড় জোর 1, তার মানে 4/1 যোগ 4/2 মানে 4/3। বড় জোর 1 পাওয়ার সম্ভাবনা, বড় জোর 1 পাওয়ার সম্ভাবনা এটা। এরপর আপনারা আসেন পরেরটা দেখি, সম্ভাবনা এটা ওইটাই 4/3। এটা মানে হচ্ছে 4/3, কারণ 4/3 যেটা আসে সেটাকে করলে 0.75 আসে। তারপর আসেন, এটা সহজ আছে। পৈশবিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক? পৈশবিন্যাস এটা সব সময়, আবারও বলছি, পৈশবিন্যাসটা অলওয়েজ অতি সূচালো, সব সময়ের জন্য এটা প্রযোজ্য। এটা কখনো অনতি সূচালো হবে না, এটা সব সময়ের জন্য অতি সূচালো। এটা অতি সূচালো একটা রেখা।
পৈশবিন্যাস কি সব সময় অতি সূচালো, এবং এটা পৈশবিন্যাসটা সব সময় অতি সূচালো। এটা মনে রাখেন e মাইনাস m ইন্টু m টু দি পাওয়ার ইনভার্স m x ডিভাইড বাই x ফ্যাক্টর। এই হচ্ছে পৈশবিন্যাসের ফাংশনটা। এটা দিয়ে করতে হয় আমাদের অঙ্কটা, সম্ভাবনা ফাংশন। ওকে, কোন বিন্যাসের গড় উহার পরামিতির সমান? পৈশবিন্যাসের এখন যা লিখবো 100% আসবে। পরামিতি একটি, সেটা হচ্ছে m, গড় m, ভেদাঙ্ক m, গড় ভেদাঙ্ক পরিমিত বিন্যাস, পরিমিত ব্যবধান ভেদাঙ্ক রুট ওভার m। বঙ্কিমতা সূত্র তো পরে দেখাই। তার মানে গড় আর ভেদাঙ্ক সমান কোথার? পৈশবিন্যাসের। পৈশবিন্যাসের গড় এবং ভেদাঙ্ক দুইটা সমান। এগুলো তো ইজি, এগুলো তো আপনাদের পারা উচিত, তাই না? এগুলো তো সহজ আসছে। তারপর আসছেন, কোন শহরে প্রতি বছরে আত্মহত্যাকারী সংখ্যা, এটা রেয়ার ঘটনা, যেটা হচ্ছে রেয়ার ঘটনা, সাধারণত ঘটে না, সাধারণত ঘটে না, রেয়ার ঘটনা, সেটা হচ্ছে পৈশবিন্যাস। কিন্তু পরীক্ষায় ফেল, আপনার পরীক্ষা দিলে যে পরীক্ষায় ফেল করার সম্ভাবনা যেটা আছে, অপশনাল সাবজেক্ট যদিও ফেল নাই, ইংলিশ বাংলা আইসিটিতে ফেল করার সম্ভাবনা 30% শিক্ষার্থীদের। এটা হচ্ছে দ্বিপদী বিন্যাস, কারণ এটা সাধারণ ঘটনা। ফেল করাটা একটা নর্মাল বিষয়। এটা নিয়মিত প্রতি বছর 30% থেকে 25% ফেল করে দেশের, মানে এখন তো 25% থেকে 30% তো ফেল করে, এটা কোনো বিষয়ই না, অসম্ভব কিছু না। এটা হচ্ছে দ্বিপদী বিন্যাস। কিন্তু আত্মহত্যা করে মৃত্যুর সংখ্যা, সেটা হচ্ছে পৈশবিন্যাস। এটা হচ্ছে দ্বিপদী বিন্যাস আর এটা পৈশবিন্যাস, কারণ এটা সহজ ঘটনা, রেয়ার ঘটনা। পৈশবিন্যাসের সীমা কোনটি? পৈশবিন্যাসের সীমা এটা হলো 0 থেকে অসীম মান। এটা অসীম মান, ধনাত্মক অসীম মান। এটা অসীম মান হইতে পারে, অসীম কত বলা নাই, অনেক মান হইতে পারে, এটা কোনো সমস্যা নাই। 0 থেকে এটা অসীম মান পর্যন্ত হইতে পারে। ওকে, তারপর আসেন পৈশবিন্যাসের পরামিতি ব্যবধান, পরিমিত ব্যবধান মানে হচ্ছে সিগমা 4 হলে গড় কত? আমরা জানি সিগমা যেটা হবে, ভেদাঙ্ক হবে তার স্কোয়ার, অর্থাৎ 4 স্কোয়ার সমান 16। তা আমরা জানি পৈশবিন্যাসের ভেদাঙ্ক ইজ ইকুয়াল টু গড়, তাহলে ভেদাঙ্ক যদি 16 হয়, গড়ও 16। দেখছেন কি টেকনিক করলাম অঙ্কটা? এটা ক্লিয়ার কিনা জানান। এটা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন কিনা? পৈশবিন্যাসের পরিমিত ব্যবধান গড়ের সমান। গাণিতিক প্রত্যাশা থেকে আছে তো আমি দেখাচ্ছি, আমি তো মাঝখানে স্কিপ করে গেলাম না, ওই যে 52 থেকে 42 থেকে এগুলো করাবো, তো আবার শেষ করে নেই একটু। পৈশবিন্যাসের ক্ষেত্রে ভেদাঙ্ক ও পরামিতির মান সমান, রাইট, এম। গড় ও ভেদাঙ্ক সমান, তাও রাইট, এম। গড় ভেদাঙ্ক অপেক্ষা বড় না, এটা দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে, এটা দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, দ্বিপদী। এরপর আসেন, একটি পৈশবিন্যাসের গড় 3 হলে, গড় যদি 3 হয় তাহলে ভেদাঙ্ক 3, গাণিতিক প্রত্যাশাও 3। গাণিতিক প্রত্যাশা কত হবে? 3 হবে, √3 না। বঙ্কিমতাঙ্কের সূত্র হচ্ছে এই যেটা 1/√m, তার মানে 1/√3। তাহলে এটাও সত্য। ভেদাঙ্ক 3, বঙ্কিমতাঙ্ক 1/√3, আর গাণিতিক প্রত্যাশা এটা হবে না। ওকে, আমি সিরিজ করার সময় আরো ক্লিয়ার করে দিবে এগুলো। পৈশবিন্যাসের সূচলতাঙ্ক সব সময় অতি, এটা আসবে 100%। পৈশবিন্যাসের সূচলতাঙ্ক অতিক, সূত্র কি দেখেন? সূচলতাঙ্কের সূত্র হচ্ছে এটা, B2
এটা হচ্ছে সুতরাং সূত্র 3 প্লাস 1/m। আর বঙ্কিমতাঙ্ক সূত্র হচ্ছে এটা 1/√m। বঙ্কিমতা সুচালতা, ঠিক আছে। আর বঙ্কিমতাঙ্ক আমাদের সবসময় শূন্যের চেয়ে বেশি আসবে, ধনাত্মক আসবে, এটা সবসময় ধনাত্মক আসে, ঋণাত্মক আসে না কখনো। তারপর আসেন এটা দেখেন, পৈশবিন্যাসে সুচালতঙ্কের মান 3.5 হলে পরামিতির মান কত? সূত্র কি? সুচালতঙ্কের মান 3.5, সুচালতঙ্ক মানে হচ্ছে যে এটা, এটার মান হচ্ছে 3.5। ওকে, বসান 3 প্লাস 1/m। তাহলে এটা থেকে বিয়োগ করে দেন, 3.5 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 1/m। তাহলে 0.5 ইজ ইকুয়াল টু 1/m। এমটা এই পাশে নিয়ে আসেন, সুতরাং m সমান সমান 1/√5 ইজ ইকুয়াল টু কত আসবে? এই 2 আসে, 2। বা আরো সহজ করে দেখেন, আরো সহজ করে দেখায় যে আপনাদের টেকনিকে, একদম টেকনিকে দেখায় দেই। এই যেটা দেখেন 3.5, এখানে 3, এখানে কি লাগবে? অর্ধেক লাগবে না? 3.5 সমান সমান 3 প্লাস অর্ধেক লাগবে, তাহলে 2/1 হয়ে যাচ্ছে। তাহলে m এর মানটা 2 বসাইলে তো হয়ে যাচ্ছে এটা হাফ, 3.5 প্লাস 3 প্লাস 0.5 হয়ে যাচ্ছে। এভাবে করা যায়। তাহলে m এর মানটা কত? m এর মানটা হচ্ছে 2। পরামিতির মান কত? m। দেখছেন অনেকে বলতেছে ক, না ভুল বলছেন, ভুল বলছেন, ভুল। ওকে, এরপর আসেন পৈশবিন্যাসের বঙ্কিমতাঙ্ক সূত্র কি? বঙ্কিমতাঙ্ক 1/√m। এটা এটা বঙ্কিমতাঙ্ক সূত্র হচ্ছে এটা। আর 3 প্লাস 1/m এটা হচ্ছে সুচালতা। কালকে এটার পরীক্ষা, প্রশ্ন এটার পরীক্ষা 100% আসবে। কত পার্সেন্ট? 100%, কোনো মিস হবে না, আসবে। পৈশবিন্যাসে পরামিতি যদি 2 হয়, সুচালতার মান কত? সেম সূত্র, ওই যে 3 প্লাস 1/m, m এর মান 2 ধরেন, 3 প্লাস 1/2, 3 প্লাস 3.5, এই যে এটা। এর মধ্যে বোঝা যায় সবসময় অতি সুচালো হবে, অতি সুচালো। তা 3 এর বেশি তো আছে একটা অপশনই, 3 এর বেশি আছে একটাই অপশন, এটাই রাইট। ওকে, আচ্ছা। তারপর আসেন, একটি দেশের নির্ভরশীলতার অনুপাত কম দ্বারা কি বোঝায়? নির্ভরশীলতা সূত্র হচ্ছে এটা, প্রবাবিলিটি অফ আপনার 15 বছর থেকে 64 বছর উপরে, এই 0 থেকে 14 বছর, 0 থেকে 14 বছর পর্যন্ত, এবং তার সাথে এই 65 বছরের উপরে। আর নিচে হচ্ছে আপনার 0 থেকে 15 থেকে 64 বছর, মানে তারা নির্ভরশীল তাদের উপর। এটা যত কম হবে তত ভালো, কম হইলে ভালো, আমাদের কম হইলে ভালো। একটি দেশের নির্ভরশীলতার অনুপাত কম দ্বারা কি বোঝায়? দেশটি উন্নত। কিন্তু বাংলাদেশের নির্ভরশীলতার অনুপাত বেশি, বাংলাদেশের নির্ভরশীলতার অনুপাত বেশি, তা কম হলে কি? ভালো। মনে রাখবেন, কম হইলে ভালো। তারপর আসেন, আদমশুমারি কত বছর পর পর হয়? 10 বছর পর পর হয়। লাস্ট হয়েছে 2022 সালে, সর্বপ্রথম হয়েছিল 1974 সালে। বাস, আর কিছু মনে রাখা লাগবে না। তারপর আসে, সন্তান ধারণে মহিলাদের বয়সের সীমাস্ত মান। সন্তান ধারণে সক্ষম মহিলাদের বয়স সাধারণভাবে ধরা হয়
15 বছর থেকে 49 বছরের নারীরা সন্তান ধারণে সক্ষম। 15 বছর থেকে 49 বছর, এটা মাথায় রাখবেন, এটা আসতে পারে, এটা আসার চান্স আছে। 90% দিলাম, 90% দিলাম, এটা আসার চান্স। 15 থেকে 49 বছর সন্তান ধারণে সক্ষম। ওকে, নিচের কোন ক্ষেত্রে জনসংখ্যার কোনো পরিবর্তন হবে না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জিআরআর যখন 1 হবে, জেনারেল এটা বুঝাই দেবো জিআরআরটা দ্বারা কি বোঝায় এবং 1 হবে কিভাবে, এটা বিস্তারিত বুঝাই দেবো। এটা আসে, এটা প্রত্যেকবার আসবে, প্রতিবারই এটা দেয়। জিআরআর ইজ ইকুয়াল টু 1, তার মানে ওই দেশে জনসংখ্যার কোনো পরিবর্তন হবে না। ওকে, আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার কত এখন? 1.22 2022 সাল অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার। তারপর আসেন, প্রজননক্ষম স্ত্রীলোকের বয়স শ্রেণী কত? শ্রেণী কয়টি? শ্রেণী হচ্ছে 7টি, তবে 15 থেকে 49। শ্রেণী 7টি কিভাবে? 15 থেকে 19, 20 থেকে 24, 29, 34, 39, 44, 49, 1 2 3 4 5 6 7, 7টি। উত্তর হবে কয়টি? 7টি। তারপর আসেন, এটা দ্বারা কি বোঝায়? বি ফাংশন অফ 15 থেকে 49 ইন্টু 1000, এটা কিসের সূত্র? মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের এই ক্রুয়েট বার্থ রেট, ক্রুয়েট বার্থ রেট সাধারণ, এই এটা হচ্ছে অশোধিত, অশোধিত, অশোধিত জন্মহার, এটা হচ্ছে অশোধিত জন্মহার সিবি আর একটা ডেথ রেট আছে যে বি ডিভাইডেড বাই একটা ডেথ, এটা ডেথ রেট দিতে হবে, ডেথ ডি ডিভাইডেড বাই 15 ফিমেল 15 থেকে 49, সেটা হচ্ছে ক্রুয়েট ডেথ রেট। অশোধিত জন্মহার সূত্র হচ্ছে এটা। তারপরে আসি, এই 0 থেকে 49 তো হওয়ার কথা না, একটা মিনিট। আচ্ছা আচ্ছা, একটুখানি একটু মিস্টেক হয়ে গেছে আমার, এটা একটু ক্লিয়ার করে নেন। এটা মিস্টেক হয়েছে যে একটা হচ্ছে এরকম যে বি ডিভাইডেড বাই পপুলেশন, এটা হচ্ছে সিবিআর ক্রুয়েট বার্থ রেট অশোধিত জন্মহার, আর একটা হচ্ছে ডি ডিভাইডেড বাই পি, এটা হচ্ছে আমাদের ক্রুয়েট ডেথ রেট, এটা হচ্ছে আমাদের অশোধিত জন্মহার, এটা হচ্ছে আমাদের অশোধিত মৃত্যু হার। আর এই যখন নারীর সংখ্যা থাকবে, নারীর সংখ্যা, সেটা হচ্ছে সাধারণ প্রজনন হার, সাধারণ প্রজনন হার। এটা একটু কারেকশন করে নেন, এটা একটু কারেকশন করে নেন, কারণ এটা পরীক্ষা আসলে আবার ভুল হয়ে যেতে পারে, এটা আসার সম্ভাবনা আছে। একটু কারেকশন করে নেন সবাই। এটা হবে সাধারণ প্রজনন হার, জেনারেল ফার্টিলিটি রেট, জেনারেল ফার্টিলিটি রেট, এটা হচ্ছে সাধারণ প্রজনন হার। হ্যাঁ, এটা আমি ক্লাসে করাইছিলাম সৃজনশীলে, তখন এটা বুঝাই দিয়েছিলাম। এটা হচ্ছে জেনারেল ফার্টিলিটি রেট। ওকে, ক্রুয়েট বার্থ রেট, ক্রুয়েট ডেথ রেট। ওকে, কোন এলাকায় লিঙ্গ অনুপাত 100 দ্বারা কি 4 দ্বারা কি বোঝায়? তাহলে পুরুষ 104, মহিলা 100, অর্থাৎ পুরুষ বেশি মহিলা কম। এই যেটা পুরুষ বেশি মহিলা কম, এটা কোন দেশের সিবিআর ক্রুয়েট বার্থ রেট হচ্ছে যেটা পি এ, আমাদের হচ্ছে বি বাই পপুলেশন, ক্রুয়েট ডেথ রেট অর্থাৎ আমাদের এটা হচ্ছে ডি বাই পপুলেশন, এটা জনসংখ্যা বৃদ্ধির হার। তা আর কত হবে? জাস্ট এমনি দেখেন, এই যে সিবিআর মাইনাস সিডিআর ডিভাইড বাই 10, এর সূত্র দেখি আমরা কত হয়। সিবিআর 17.95 মাইনাস 4.85 ভাগ 10,
1.31 এটা সূত্রটা ক্লিয়ার? জনসংখ্যা বৃদ্ধির হারের সূত্র। কোন ক্ষেত্রে জনসংখ্যা অপরিবর্তিত থাকবে, এটা দুইবার দেখাইলাম। জিআরআর ইজ ইকুয়াল টু 1, এটা হলো খতেও আসতে পারে আর এমসিকিউতেও আসে। এটা জিআরআর সমান 1। ডি বাই পি 1000, এটা কিসের সূত্র? ডি বাই পি হচ্ছে ডেথ রেট বাই পপুলেশন। এটা হচ্ছে অশোধিত মৃত্যু হার, ঠিক আছে? অশোধিত মৃত্যু হার, ক্রুয়েট ডেথ রেট, ক্রুয়েট ডেথ রেট, অশোধিত মৃত্যু হার। একটু বাকি আসলে আমাদের না সেটা কত থেকে জন্য আমরা জানি কত মতো করাইছিলাম, 48 44। ওকে ওকে, এটা মনে এটা থেকে বাকি ছিল। হ্যাঁ ওকে, ভেদাঙ্ক সংজ্ঞা আসে। ভেদাঙ্ক কাকে বলে? কি ভেদাঙ্ক হচ্ছে কোন দৈব চলকের মানগুলো হতে উহার গাণিতিক প্রত্যাশার বিয়োগফলের বর্গের প্রত্যাশিত মানকে বলা হয় ভেদাঙ্ক। এটা হচ্ছে ক এর সংজ্ঞা আসবে। এটা হচ্ছে কতে প্রায় সময় এটা আসে এই সূত্রটা, এবং এটা একটু কঠিনও বলা যায়, মনে রাখাটা কঠিন হবে অনেকের জন্য। ওকে, আর যে ভেদাঙ্ক তার সূত্রটা দেখে নেন, এক্সপেক্টেশন অফ এক্স মাইনাস এক্সপেক্টেশন অফ এক্স, এটা এক্সপেক্টেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেক্টেশন অফ এক্স হোল স্কোয়ার, এক্সপেক্টেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেক্টেশন অফ এক্স হোল স্কোয়ার। এই যে কোন দৈব চলকের মানগুলো হতে, এই যে মানগুলো হতে গাণিতিক প্রত্যাশার বিয়োগফলের বর্গের প্রত্যাশিত মানকে ভেদাঙ্ক বলে। এবার দেখেন এটা, এইবার আসল প্রশ্নে আসেন। এগুলো এগুলো অনেকে পারেন না। যদি y সমান সমান 5x + 3 হয়, তাহলে এক্সপ্রেশন অফ y এর মান কত? শোনেন, একটা গুণক এবং তার যোগফলের সমষ্টি কোন দৈব চলকের, এই যে দেখেন এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের গাণিতিক প্রত্যাশা। গাণিতিক প্রত্যাশার ক্ষেত্রে যদি একটা চলক এবং ধ্রুবক থাকে, চলক হচ্ছে 5x, ধ্রুবক হচ্ছে 3, যোগফল চলক হচ্ছে 5x এবং 3, এটা হচ্ছে ধ্রুবক, এটা চলক, চলক প্লাস ধ্রুবক। তাহলে কিভাবে করবেন দেখেন, এটা যেটা আছে ওইটার গুণফল তার সাথে আপনার হচ্ছে যোগের সমষ্টি, চলক এবং ধ্রুবকের গুণফল থাকলে, একটা মিনিট, এটাই কত আসে দেখি একটু কষ্ট করে। 5 ইন্টু ওই যে এক্স এর মান কত, ওয়াই এর এটা মান হচ্ছে 5 ইন্টু এক্সপেক্টেশন অফ এক্স প্লাস 3, এভাবে আসবে গুণফল এবং যোগফলের সমষ্টি। যে চল আমাদের যে ইয়াসের সূত্রটা যেটা আছে, একটু দেখা যাচ্ছে, একটা মিনিট সময় দিন আমাকে একটু। এটা উত্তরটা হচ্ছে তাহলে কোনটা হবে? অনেকদিন ধরে পড়াই না তো এই অঙ্ক, এই জন্য এটা এটা মিস্টেক হয়ে গেছে এখানে, কারণ যোগফলটা হবে না। একটা মিনিট আমাকে একটু সময় দিন, একটা মিনিট। বেদাঙ্কের হচ্ছে কিসের, এটা এখানে একটু মিস্টেক হয়েছে, এটা উত্তর এটা হওয়া উচিত না, কারণ আমি যেটা বলছি ওইটাই হবে,
যে এই যে এটা ঠিক আছে 5 ইন্টু এক্সপেকটেশন অফ এক্স প্লাস 3 এইটা হবে গাণিতিক প্রত্যাশা। গাণিতিক প্রত্যাশা। আর আরেকটা হচ্ছে যদি ভেদাঙ্ক বলতো তাহলে তো 5 স্কোয়ার ইন্টু ভেদাঙ্ক অফ এক্স, 3টা আর আসতো না, এটা হচ্ছে ভেদাঙ্ক। এটা নিয়ে প্যাস লাগে সবার, এটা একটু মুখস্থ করেন, নোটবাদ এটা মুখস্থ করে নেন, অঙ্কটা থেকে এটা মুখস্থ করে নেন। চলক ও ধ্রুবকের ভেদাঙ্ক, চলক ও ধ্রুবকের গাণিতিক প্রত্যাশা। চলক ও ধ্রুবকের গাণিতিক প্রত্যাশা সূত্র কি? গুণফলের ক্ষেত্রে গুণফল, ধ্রুবকটা যোগ থাকবে, কিন্তু ভেদাঙ্কের ক্ষেত্রে গুণ এই ধ্রুবকটা হয়ে যাবে চলকটা হয়ে যাবে স্কোয়ার, আর যোগফলটা থাকবে না, বিয়োগফলও থাকবে না। এই জন্য মুখস্থ করে নেন এটা। তাই এটা উত্তর হবে কি? এটা হওয়া উচিত। 45 হবে 4 নম্বরটা। এই জন্য এমন সময় দেই না, বুঝছেন আপনাদের ইয়াটা, কারণ এটা উল্টা উল্টা হয়ে যায়, তো এই জন্য আমি দিই না। অনেক দিন ধরে এটা করাই না, স্টুডেন্টদের করানো হয় না, এই জন্য এটাই ভুলে গেছে অনেকটা। আচ্ছা, এটা আবার একটু কঠিন এমসিকিউ। ভেদাঙ্ক অফ এক্স প্লাস ওয়াই, ভেদাঙ্ক অফ এক্স প্লাস ভেদাঙ্ক অফ ওয়াই যখন চলক দুই কি হবে? আমাদের দুটি স্বাধীন দৈবক চলকের ভেদাঙ্ক তার যোগফলের ভেদাঙ্কটা হচ্ছে ভিন্ন ভিন্ন হলে যোগফলের সমান। এই দেখেন আবার এটাও দেখেন, এটা কেউ বিশ্বাস করে না, এটা মানলেও এটা মানে না। এটা হচ্ছে স্বাধীনের ক্ষেত্রে, স্বাধীন দৈব চলকের ক্ষেত্রে, স্বাধীন দৈব চলকের ক্ষেত্রে যোগফলের ভেদাঙ্ক আর বিয়োগফলের ভেদাঙ্ক দেখেন, যোগফলের ভেদাঙ্ক এটা, বিয়োগফলের ভেদাঙ্ক এটা, এটা বহুপদী সমযোজকে আসে। তাই স্বাধীন দৈব চলকের ক্ষেত্রে স্বাধীন। আর এই যে এটার কথা আমি বলছিলাম, মূলত এটা নিয়ে প্যাচ লাগছে। ভেদাঙ্ক অফ এক্স এর মান 5, ভেদাঙ্ক অফ 3x প্লাস 5 এর মান কত? এটা নিয়ে প্যাচটা লাগছে গাণিতিক। এটা হলো ভেদাঙ্ক, হচ্ছে ভেদাঙ্ক বের করবে। তো ভেদাঙ্ক অফ এক্স এর মান 5, তাহলে ভেদাঙ্ক অফ 3x প্লাস 5 এর মানটা কত দেখা যাচ্ছে ঠিক মতো? দেখা যাচ্ছে কি সবাই? একটু দেখেন তো। হ্যালো, ওকে, হ্যালো। এটা কিভাবে করতে হয় একটু দেখেন, এটা করার নিয়মটা। ভেদাঙ্ক অফ 3x প্লাস 5 এর মান কত করার নিয়মটা দেখেন। জাস্ট ভেদাঙ্কের ক্ষেত্রে যেটা ধ্রুবক থাকবে ওটা বাদ দিয়ে দিবেন, আর এই যে x এর মানটা যেটা কত 5, ওকে, এটা স্কোয়ার হয়ে যাবে, এটা হচ্ছে স্কোয়ার হয়ে যাবে 3 স্কোয়ার ইন্টু x এর মান কত? ভেদাঙ্ক অফ x এর মান 5, 5 3 তিরিকা 9 গুণ 5, 5 নং 45। ভেদাঙ্কের ক্ষেত্রে এই রুলস, যেটা ধ্রুবক থাকে সেটাকে আপনি কি করবেন না, বিবেচনা করা যাবে না। ধ্রুবককে আমরা বিবেচনা করি না, ঠিক আছে? ওকে, তারপর আসেন, দুটি দৈব চলকের সহবেদাঙ্কের মান 0 হয় যখন চলক দ্বয় স্বাধীন হয়। এটা 100% আসার সম্ভাবনা। দুটি দৈব চলকের সহবেদাঙ্কের মান 0 হয় যখন চলক দ্বয় স্বাধীন হয়। স্বাধীন চলকের ক্ষেত্রে তাদের কোনো ভেদাঙ্ক সহবেদাঙ্ক থাকে না, শূন্যের সমান। আবার মনে রাখেন ভেদাঙ্ক অফ এ 0 হয়, অর্থাৎ ধ্রুবকের ভেদাঙ্ক 0, ধ্রুবকের ভেদাঙ্ক 0, কিন্তু এক্সপেকটেশন অফ এ সেটা হবে ওই এ এর সমান। তার মানে এরকম যদি আপনি বলেন ভেদাঙ্ক অফ 5, এটা উত্তর 0, যদি বলেন এক্সপেকটেশন অফ 5, এটা উত্তর 5। পার্থক্যটা বুঝতে পারছেন? এগুলো থেকে পরীক্ষা 100% আসবে, 100% আসবে। আবার বলছি,
ভেদাঙ্কের মান, দুটি স্বাধীন দৈব চলকের সহভেদাঙ্কের মান শূন্য হলে স্বাধীন। আর নর্মালি ভেদাঙ্ক অফ এ ধ্রুবকের ভেদাঙ্ক শূন্যের সমান, আর ধ্রুবকের গাণিতিক প্রত্যাশা ওই মানের সমান। ভেদাঙ্ক অফ 5 ইজ ইকুয়াল টু 0, এক্সপ্রেশন অফ 5 ইজ ইকুয়াল টু 5। ওকে, দুটি অধীন, স্বাধীন না, স্বাধীন হলে শূন্য আসতো, স্বাধীন হলে শূন্য। অধীন দৈব চলকের ক্ষেত্রে ভেদাঙ্ক অফ এক্স, ভেদাঙ্ক অফ ওয়াই, কোভিয়ারেন্স অফ এক্স ওয়াই হলে এর মান কত? ভেদাঙ্ক অফ এক্স প্লাস ওয়াই স্বাধীন হইলে আসতো একরকম, এখানে বলছে অধীন। অধীন হলে কি আসবে দেখেন, ভেদাঙ্ক অফ এক্স প্লাস ভেদাঙ্ক অফ ওয়াই মাইনাস 2 ইন্টু কোভেরিয়েন্স এক্স ওয়াই। এটা ভেদাঙ্ক অফ এক্স এর মান কত? ভেদাঙ্ক অফ এক্স এর মান 8, ভেদাঙ্ক অফ ওয়াই এর মান 6 মাইনাস 2 ইন্টু কত আসে এটা 4, 8 আর 6 না যোগ 8 আর 6 যোগ করলে এই 14 প্লাস 8 ইজ ইকুয়াল টু 22। সেন এটা হচ্ছে আমাদের কোভেরিয়েন্সের সূত্র। স্বাধীনের এই অধীনের ক্ষেত্রে লাস্টে 2 প্লাস 2 কোভেরিয়েন্স এক্স ওয়াই থাকে, আর যদি স্বাধীন বলতো তাহলে এটা আর থাকতো না, এই দুটো যোগ করে দিলেই হইতো 14 হইতো। তখন স্বাধীন হলে হইতো 14, আর অধীন হইছে এই জন্য 22। সূত্র এটা মনে রাখেন যে ভেদাঙ্ক অফ এক্স ভেদাঙ্ক অফ ওয়াই যোগ আর কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই গুণ 2 গুণ কোভেরিয়েন্স এক্স ওয়াই। এরপর আসেন দুটি স্বাধীন দৈব চলকের সহভেদাঙ্কের মান কত? 0। সহভেদাঙ্কের মান 0 স্বাধীন দৈব চলকের। এই আবার কঠিন আসছে প্রশ্নটা। যদি y is equal to 5x plus 7, ভেদাঙ্ক অফ x is equal to 3 হয়, তবে ভেদাঙ্ক অফ y কত? ওকে, ভেদাঙ্ক অফ x এর মান কত? 3। ওকে, ভেদাঙ্ক অফ y 5x plus 7, তো এটার মান কাটা, এটার কোনো কাজ নাই, এটার কোনো কাজ নাই, এটা স্কয়ার হয়ে যাবে। x এর মান কত? 3, 5 স্কয়ার 25 গুণ 3 ইজ ইকুয়াল টু 75। এটা সূত্রটা হচ্ছে এরকম যে আমাদের ইয়াটা স্কয়ার হয়ে যাবে, a স্কয়ার ইনটু ভেদাঙ্ক অফ a স্কয়ার ইনটু ভেদাঙ্ক অফ x। এটা কত হয়? 75। এই সূত্রটা মানে এটা স্কয়ার হয়ে যাবে, 5টা স্কয়ার হয়ে যাবে, আর x এর মানটা 3 আছে গুণ হয়ে যাবে, আর এই 7 এর কোনো দাম নাই। y একটি দৈব চলক, b একটি ধ্রুবক হলে, একটি চলক এবং একটি ধ্রুবক। আচ্ছা, তার আমরা জানি কি এই ভেদাঙ্ক অফ y মাইনাস b, ভেদাঙ্ক অফ, হ্যাঁ ওই বিয়োগফলের কোনো দাম নাই, যোগফলের কোনো ভ্যালু নাই। যা আবার বলছি, বিয়োগফল যোগফলের কোনো ভ্যালু নাই। ভেদাঙ্ক অফ by ইজ ইকুয়াল টু ভেদাঙ্ক অফ b ইনটু y, না b স্কয়ার ইনটু y। এটা ভুল আছে, এই দুটো ঠিক আছে। বিয়োগফলের ভেদাঙ্ক যোগফলের ভেদাঙ্ক, ওই এটা ভেদাঙ্কের সমান, ওইটা যোগফল বিয়োগফল হয় না। তারপর আসেন এটা, জ্যাট একটি দৈব চলক, দ্যাট হচ্ছে একটি দৈব চলক এবং এ একটি ধ্রুবক। চলক আর ধ্রুবক, শোনেন চলক ও ধ্রুবকের ভেদাঙ্ক, যে ভেদাঙ্ক অফ এ জেড করবে কি হবে? এ স্কয়ার ইনটু ভেদাঙ্ক অফ জেড, এটা হবে। আবার এক্সপেকটেশন অফ এ জেড ইজ ইকুয়াল টু এ ইনটু এক্সপেকটেশন অফ জেড, এটা রাইট হবে। এটা হবে না, এটা এ স্কয়ার হইতো, এ স্কয়ার হইতো, এটা হয় নাই, তা 2 আর 3 হবে না। এখানে একটু মিস্টেক, এ ভেদাঙ্ক অফ এ জেড গুণফল, গুণফলের ভেদাঙ্কটা হয় না এটা, হ্যাঁ এটা মিস্টেক আছে, এই যে এটা হবে। তো এটা উত্তর হবে কি, এখানে এটা হওয়া উচিত ছিল এরকম, ভেদাঙ্ক অফ এ জেড ইজ ইকুয়াল টু ভেদাঙ্ক অফ এ স্কয়ার ইনটু ভেদাঙ্ক অফ জেড। এটা হয় নাই, এই দুটো রাইট। এই জন্য বলছি ক্লাসটা করা জরুরি বেশি, ক্লাসটা করেন। x একটি দৈব চলক, 5 একটি ধ্রুবক, একটা চলক একটা ধ্রুবক। তো আমরা জানি এক্সপেকটেশন অফ x মানে ধ্রুবকের ক্ষেত্রে 5ই হবে, আর ভেদাঙ্ক অফ 5 0 হবে, আর এক্সপেকটেশন অফ 5x 5 ইনটু এক্সপেকটেশন অফ x এটাই হবে।
তাহলে এখানে ভুলটা কোথায়? ভেদাঙ্ক 5 শূন্য, এক্সপোনেনশিয়াল 5 শূন্য না, এটাই ভুল। 2 ও 3 দেখছেন কত বিষয় আছে এগুলো। গাণিতিক প্রত্যাশার ধর্ম, ভেদাঙ্কের ধর্ম পড়তে হবে। গাণিতিক প্রত্যাশার ধর্ম, ভেদাঙ্কের ধর্মটা পড়তে হবে। এগুলো পড়ানোর দায়িত্ব তো আমার, কিন্তু মনে রাখার দায়িত্ব আপনাদের। দ্বিপদী পরীক্ষায় চেষ্টা সংখ্যা n এর মান কত? 30-এর কম। দ্বিপদী পরীক্ষায় n হচ্ছে 30-এর কম, পৈশচলকে n হচ্ছে 30-এর বেশি। এই হচ্ছে গাণিতিক পদ্ধতি দ্বিপদী বিন্যাসের অঙ্কগুলা। বিশেষ করে আসে যে একটা a হচ্ছে একটা ধ্রুবক, এইটা মনে রাখেন, একটা নাম্বার পেয়ে যাবেন। ভেদাঙ্ক অফ a শূন্য, এক্সপেকটেশন অফ a এর সমান। যেমন এক্সাম্পল, এর মান আপনি 6 ধরেন, তো ভেদাঙ্ক অফ 6 শূন্য, এক্সপেকটেশন অফ 6 এটা হচ্ছে ওই 6 এর সমান। ওকে, আমি যখন সৃজনশীল করাবো আর একটু ভেঙে চুরে বুঝাবো, তাহলে আপনাদের জন্য সহজ হবে। আপাতত এমসিকিউটা ক্লিয়ার করলাম। আশা করা যায় 17টার মতো কমন পাবেন এখান থেকে 25-এর মধ্যে। আর যদি এর বেশি আসে আলহামদুলিল্লাহ।